আসসালামু আলাইকুম সবাইকে। হাও, কথা শোনা যাচ্ছে? সবাই কথা শুনতে পাচ্ছেন? আপনাদের ফ্রি আইএলটিএস এর ক্লাস নিয়ে আজকে চলে আসলাম আমি সাদমান ভাই। সো সবাই আস্তে আস্তে জয়েন করুক। হ্যাঁ, সবাই দেখতে পাচ্ছি। ভাইয়া এত লেট কেন? আসলে ভাইয়া আমার যে হচ্ছে মাইক্রোফোনটা ছিল সে মাইক্রোফোনটা এখন যে নতুন করে কিনে আনতে হয়েছে আপনাদের জন্য, বুঝছেন? মাইক্রোফোনটাতে সমস্যা হয়েছিল, নতুন করে মাইক্রোফোন যে নিয়ে তারপরে এখন লাইভ করতেছি। সো সবাই আস্তে আস্তে জয়েন করুক। সবাইকে সালাম জানাই, আসসালামু আলাইকুম। হ্যাঁ, সবাই জয়েন করুক আস্তে আস্তে। কথা শোনা যাচ্ছে নাকি? স্পষ্ট ক্লিয়ার দেখা যাচ্ছে নাকি? সব হইতেছে দেখেন। ওকে, সবাই জানান যে স্পষ্ট ক্লিয়ার শোনা যাচ্ছে নাকি, কথা একদম স্পষ্ট শোনা যাচ্ছে নাকি। আজকে আমরা একদম বেসিক থেকে আইএলটিএস শিখবো, আর আইএলটিএস এর অনেকগুলা পার্টস ক্লিয়ার করব, অনেকগুলা পার্টস জানবো। প্রায় ধরুন 20টার উপরে পার্টস আমরা আজকে ক্লিয়ার করব, আমরা জানবো একদম বেসিক থেকে। সবাই জয়েন করুক। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওকে, সো আপনাদের ফ্রি আইএলটিএস ক্লাস নিয়ে চলে আসলাম। আসলে আমি আন্তরিকভাবে দুঃখিত। দুঃখিত এই জন্যই যে আমার আইএলটিএস ক্লাসটা নেওয়ার কথা ছিল কয়েকদিন আগে, কিন্তু আইএলটিএস ক্লাসটা নিতে পারিনি কারণ এর মাঝে আমার দাদা মারা গেছে। সো বুঝেন তো, বাংলাদেশে যেতে পারছি না, দাদা মারা গেছে। সো সেই কারণে আসলে ডিপ্রেশনে চলে গেছিলাম এক ধরনের। আমি আমার মায়ের চেয়ে বেশি আমি আমার দাদাকে ভালোবাসতাম। হ্যাঁ, সো এই কারণে আমি আন্তরিকভাবে দুঃখিত, কিন্তু গুড নিউজ ইজ আজকে থেকে একদম প্রতিদিন রেগুলারলি আইএলটিএস ক্লাস হবে, ফুল আইএলটিএস এর কোর্স করানো হবে। এই পেজে যারা যারা হইতেছে আসছেন, এই পেজটা হচ্ছে ব্যাকআপ পেজ, কারণ আপনারা আমার ভাই বোন, আপনাদের সাথে একটা জিনিস না শেয়ার করলে না। আপনারা জানেন যে ফ্রি আইএলটিএস ক্লাস করালে অনেকেই হচ্ছে আমার যে পেজ আছে সেই পেজটা নষ্ট করার ট্রাই করতেছে। বিশেষ করে যারা আইএলটিএস নিয়ে ব্যবসা করে, তারা আমার আইএলটিএস এর এই যে সাদমান ভাই পেজ, মেন পেজ, সেই পেজটা নষ্ট করার ট্রাই করতেছে। আমি অবাক যে কয়েকটা নিম্নবিত্ত পরিবারের যে আমার ভাই বোনরা আছে তাদেরকে যদি আমি হেল্প করি আমার জায়গা থেকে যতটুকু পারি, তারা কেন আমার এই আইএলটিএস এর পেজটা নষ্ট করার জন্য এতটা উঠে পড়ে লেগেছে? তারা কেন আমার এ, ব্যাপারে আজে বাজে মিথ্যা কথাবার্তা ছড়াচ্ছে? সেম মানুষরাই আজে বাজে মিথ্যা কথাবার্তা ছড়াচ্ছে, আমি অবাক হয়ে যাই। সো এই কারণে আমি হচ্ছে এই ব্যাকআপ পেজটা আপনাদের জন্য রাখছি, যেন আমি আমার আইএলটিএস এর ক্লাসগুলা রেগুলারলি কন্টিনিউ করতে পারি, আপনাদেরকে হেল্প করতে পারি। নিম্নবিত্ত কয়েকটা ভাই বোনকে যদি আমি হেল্প করতে পারি, আমি আমার জায়গা থেকে ফ্রিতে আইএলটিএস ক্লাস করে, ফ্রিতে ভিসা প্রসেসিং করে, তাহলে সমস্যা কি? তাই না? তাদের এটা কোটি কোটি টাকার বিজনেস হইতে পারে, আমার জন্য এগুলো বিজনেস না। সো আস্তে আস্তে সবাই জয়েন করতেছে, জয়েন করেন। আহ, আমি আমার জায়গা থেকে ফুল হেল্প করব ইনশাআল্লাহ। এখানটায় টাকা পয়সা দিয়ে বিষয় না, এখানটায় বিষয়টা হচ্ছে যে আমি কতটা হেল্প করতে পারতেছি। তাদের জন্য টাকা পয়সা আসল হতে পারে, আমার জন্য টাকা পয়সা ম্যাটার করে না, আপনারা জানেন। ঠিক আছে, আমি আমার জব পর্যন্ত ছেড়ে দিছি আপনাদের জন্যই। সো সবাই জয়েন করতেছে, সবাই জয়েন করুন। কার কার কি কোয়েশ্চেন আছে, কোয়েশ্চেনগুলো করেন। কোশ্চেনগুলো আজকে সবগুলা প্রশ্নের উত্তর দেওয়া হবে। একটা লং ক্লাস নিব বেসিক নিয়ে, একটা কোচিং সেন্টার বা বাংলাদেশি যে কোনো ভাইয়া যতটুকু শিখাবে, আমি কথা দিতে পারি যে তার চেয়ে 10 গুণ বেশি তারা এক সপ্তাহে যেটা কমপ্লিট করবে সেটা আজকের ক্লাসে কমপ্লিট করব। ঠিক আছে? তারা এক সপ্তাহে যে 20টা জিনিস শিখায় সেই জিনিসগুলা আজকের একটা ক্লাসে আপনারা কমপ্লিট করবেন। ওকে? আসসালামু আলাইকুম ভাই, চলে আসছি, আপনাদের জন্য ওয়েট করতেছি। জাস্ট ক্লাসটা শুরু করব, জাস্ট 1 থেকে 2 মিনিট ওয়েট করতেছি। ওয়ালাইকুম আসসালাম। ক্লাসটা শুরু করলেই একদম ফ্রিতে প্রতিদিন আজকে 20টার উপরে জিনিস শেষ করা হবে। একদম বেসিক থেকে শুরু করে 20টার উপরে জিনিস শেষ করব। ঠিক আছে? আপনাদের যা যা কোশ্চেন আছে সেই কোশ্চেনগুলো আমি মাঝে মাঝে রিপ্লাই করব, যে কি কি কোশ্চেন আছে না কোশ্চেন আছে। আর যারা যারা এই পেজটা হচ্ছে ব্যাকআপ পেজ, আমি আবারও বলতেছি যে আমার মেইন পেজটা কিন্তু নষ্ট করার ট্রাই করতেছে আইএলটিএস ব্যবসায়ীরা।
সো এইটাতে সবাই ফলো দেন, লাইক দেন, এটাতে সবাই অ্যাক্টিভ থাকেন, কারণ ওই পেজটা নষ্ট হয়ে গেলে এটা দিয়ে আমরা কন্টিনিউ করবো, সমস্যা আছে কিন্তু আমার ফেসবুকের সাথে কথাবার্তা চলতেছে, ওই পেজের কিছু করতে পারবে না ইনশাল্লাহ, আপনারা চিন্তা করবেন না, আপনার সাদমান ভাই অতটা ঠুনকো না। হ্যাঁ, সাথে আছি ভাই, সাথে তো অবশ্যই ইনশাল্লাহ। আচ্ছা, অনেকে জয়েন করছে, ঠিক আছে, একদম বেসিক থেকে তাহলে আমরা আইএলসের শুরু করি। আর কোনো দরকার নেই 10,000 20,000 টাকা দিয়ে আইএলস কোর্স করার, নো। কার কাছে আপনি করতেছেন আইএলস কোর্স সেটা আগে আপনি দেখবেন, যে মানুষটা নিজে বাংলাদেশে আছে সে নিজে আইএলস পরীক্ষা দিছে কি না, কোনো জানা নাই, কিছু নাই, তার কাছে আপনি আইএলস কোর্স করতেছেন, হোয়াই? তার কাছে আইএলস কোর্স করে আপনি কত দূর আগাতে পারবেন? আপনি নিজে একটু ভেবে দেখুন তো। আপনি বুয়েটের যদি প্রিপারেশন নেন, আপনি যদি ঢাকা মেডিকেলের জন্য প্রিপারেশন নেন, আপনি কি একটা এমন লোকের কাছে হইতেছে পড়তে যাবেন, প্রাইভেট পড়তে যাবেন, যে নিজেই কিনা এইচএসসি পাস করতে পারে নাই? জিনিসটা লজিক্যাল কিন্তু, রাইট? আপনি কিন্তু তার কাছে পড়তে যাবেন না, যে নিজে এইচএসসি পাস করতে পারে না, আমি কেন তার কাছে আমি হচ্ছে বুয়েটের প্রিপারেশন নিতে যাব বা ঢাকা মেডিকেলের প্রিপারেশন নিতে যাব? জিনিসটা খুবই লজিক্যাল। আর তৃতীয় বিশ্বের দেশ বাংলাদেশ, লাইফের সিকিউরিটি কম, সব কিছু কম, ওই আইএলস করে যার যোগ্যতা আছে সে কোনো দিন বাংলাদেশে থাকে না, ঠিক আছে? চাই আমি চাই এখানে যে আমার ভাই বোনরা আছে তাদের প্রতিজন যেন অ্যাব্রোডে সেটেল হতে পারে, লেখাপড়া করতে পারে, ফুল ফ্রি স্কলারশিপ নিয়ে আসবে প্রতিজন, এটা আমার মেন টার্গেট। আমি যদি এখান থেকে 1,000 মানুষকে নিয়ে আসতে পারি, ওটাই আমার জন্য অনেক। আচ্ছা, ঠিক আছে, অনেকে জয়েন করে ফেলছেন, প্রায় কয়েকটা পেজ মিলে কয়েক হাজার মানুষ জয়েন করে ফেলছেন, ওকে। তাহলে আমরা এখন আইএলসের একদম বেসিক থেকে শুরু করি। অনেকের আছে যে আইএলস, ভাই আইএলস তো অনেক কঠিন, আমি তো ইংলিশের বেসিকই জানি না। নো প্রবলেম, ইংলিশের বেসিক শেখানো হবে, টেন্স শেখানো হবে, গ্রামার শেখানো হবে, স্পেলিং শেখানো হবে, কোনো সমস্যা নাই, ঠিক আছে? আপনারা ওটা নিয়ে চিন্তা করবেন না আমি বেসিক জানি না, ভয় পাবেন না, আত্মবিশ্বাস রাখেন। এই যে আত্মবিশ্বাস, বুকের মধ্যে আত্মবিশ্বাস থাকতে হবে, কনফিডেন্স থাকতে হবে, কনফিডেন্স নিয়ে তারপরে আগাইতে হবে, ওকে? ঠিক আছে ভাইয়া, একদম বেসিক থেকে তাহলে শুরু করা যাক। প্রথমে আমরা জানবো যে আইএলস, এই যে আইএলস, এই আইএলস এর ফুল ফর্মটা কি? আমি চাই না আমার স্টুডেন্টকে কেউ জিজ্ঞাসা করুক যে আচ্ছা আইএলস এর ফুল ফর্মটা বলো তো, আর সে সেটা বলতে পারতেছে না। আইএলস এর ফুল ফর্মটা থেকে আমরা শুরু করব, একদম বেসিক, একদম বেসিক থেকে। আইএলস এর ফুল ফর্মটা হচ্ছে, আইএলস কয়টা কয়টা লেটার দিয়ে তৈরি বলেন তো? IELTS, রাইট? সো IELTS, এটাতে আইতে ইন্টারন্যাশনাল, ইতে ইংলিশ, এলতে ল্যাঙ্গুয়েজ, টিতে টেস্টিং অ্যান্ড এসতে সিস্টেম। সো আমরা কি জানলাম? ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম, ঠিক আছে? আর একবার বলে দিই, ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম। যে ভাইয়া আপুরা আপনারা একটা খাতা বা কলম নিয়ে বসতে পারেন, সে খাতা বা কলমে আপনারা যদি একটু নোট করে রাখেন না, তাহলে খুব ভালো হবে, পরবর্তীতে একবার চোখ বুলাতে পারবেন। হ্যাঁ, সো এই ফাঁকে আপনারা একটু খাতা কলম নিতে একটু সময় লাগতে পারে অনেকের। সো এই ফাঁকে আমি একটু বলে দিই আমি এখন কি করতেছি। আমার আইএলসের ব্যান্ড স্কোর কত ছিল? আইএলসের ব্যান্ড স্কোর আমার 9/9 ছিল, অ্যান্ড আমি এখন ইউনিভার্সিটি অফ পেনসিলভেনিয়াতে পড়তেছি, আমেরিকাতে। সো ইউনিভার্সিটি অফ পেনসিলভেনিয়া একটা অনেক ভালো একটা ইউনিভার্সিটি, অ্যান্ড এটা পেনসিলভেনিয়া স্টেটে। সো আমেরিকার অনেক ভালো একটা স্টেট। এখান থেকে নিউ ইয়র্কে যেতে কম সময় লাগে, ক্যানাডাতে আমার বাড়ি থেকে ক্যানাডাতে যেতে লিটারেলি কারে করে 1.5 ঘন্টা সময় লাগে। সো আপনারা যারা চাইতেছেন আমেরিকাতে আসতে, আমি কিন্তু ইউনিভার্সিটি অফ পেনসিলভেনিয়াতে আমি হচ্ছে বাংলাদেশি যে অ্যাসোসিয়েশন আছে সেটার প্রেসিডেন্ট। সো আপনাদের খুব সহজে অফার লেটার অ্যান্ড এভরিথিং ম্যানেজ করে দিতে পারবো, আপনারা সেজন্য চাইলে আমার কাছে হেল্প পাবেন, কোনো সমস্যা নাই, ফ্রিতে। টাকা পয়সা ম্যাটার না, টাকা পয়সা সব কিছু না, ওকে? ফ্রিতেই হেল্প করে দিব, কোনো সমস্যা নেই। আচ্ছা, সো আমরা আইএলসের ফুল ফর্মটা জানলাম, আরেকবার বলে দিই, ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম। সো আইএলসের ফুল ফর্ম আমরা ডান করলাম। এবার আসি আইএলসের কয়টা পার্টস। আমরা কি জানি আইএলসের 4টা পার্টস? নো, আইএলসের 4টা পার্টস হওয়ার আগে আগে একটা বিষয় আছে যে আইএলসের কয়টা পার্টস, সেটা হচ্ছে আইএলসের 2টা মেইন পার্ট। 2টা মেইন পার্ট বলতে একটা হচ্ছে একাডেমিক আইএলস আর আরেকটা হচ্ছে জেনারেল আইএলস।
আচ্ছা ভাই, একাডেমিক আইএলস কিসের জন্য আর জেনারেল আইএলস কিসের জন্য? একাডেমিক আইএলসটা এই জন্য যে ধরুন আপনি অ্যাব্রোডে স্টাডি করার জন্য যাচ্ছেন বা পড়ালেখা করার জন্য যাচ্ছেন, তখন কিন্তু আপনাকে একাডেমিক আইএলসটা করতে হবে। সো আমি যেটা জানি যে অধিকাংশই আপনারা আইএলস এই জন্য করছেন যে অ্যাব্রোডে স্টাডি করতে যাবেন। আর যদি আপনার ইচ্ছা থাকে যে না আমি অ্যাব্রোডে কাজ করতে যাব, তাহলে আইএলসের জেনারেল যে ফর্মটা আছে সেটা দিতে হবে। সো ওটা নিয়ে বেশি কথা বলবো না আমরা, জেনারেল আইএলস, আমরা একাডেমিক আইএলস নিয়ে বেশি কথা বলবো। আর জেনারেল আইএলস আর একাডেমিক আইএলসের মধ্যে তেমন বড় কোনো পার্থক্য নাই, দুইটা কিন্তু সিমিলার, সেম। সো ওটা নিয়ে আপনাদের চিন্তা করতে হবে না। আপনি যদি একাডেমিক আইএলসে ভালো হন, আপনি যে একাডেমিক যে জেনারেল আইএলস আছে সেটাতেও আপনি ভালো করতে পারবেন। একাডেমিক আইএলসে যদি আপনার এরকম যোগ্যতা থাকে যে আপনি 7.5 পাবেন, 8 পাবেন, জেনারেল আইএলসেও ওই 1-2 দিন পড়লে আপনার 7.5-8 চলে আসবে ইজি। সো ওটা নিয়ে ভাবতে হবে না, দুইটা সিমিলার, পরীক্ষার প্যাটার্নও সিমিলার। আমরা প্রথমত পরীক্ষার প্যাটার্ন অ্যান্ড এভরিথিং নিয়ে জানবো, ওকে? আচ্ছা, সো আইএলসের দুইটা মেইন পার্ট, একটা হচ্ছে একাডেমিক আইএলস আর একটা হচ্ছে জেনারেল আইএলস। আজকে আমরা কিন্তু 20টার উপরে জিনিস কভার করব, সেই জিনিসগুলোর আমি একটা লিস্ট করেছি। আর আজকে যে শেষ ক্লাস, বিষয়টা এরকম না, ক্লাস কন্টিনিউ থাকবে, এভাবে আমরা ক্লাস নিতে থাকবো, এভাবে আমরা ক্লাস চলমান রাখবো। আচ্ছা, এবার আসি আইএলসের পার্টসগুলোর বিষয়ে। আইএলসের মেইনলি 4টা পার্টস থাকে। সো এই প্রতিটা পার্টসের বেসিক থেকে আমরা জানবো। 4টা পার্টস হচ্ছে আইএলস স্পিকিং, আরেকবার বলি আইএলস স্পিকিং, দেন আইএলস লিসেনিং, তারপরে আইএলস রিডিং, দেন আইএলস রাইটিং। আমি কিন্তু 4টা পার্ট পার্ট বাই পার্ট বলেছি। ধরেন আইএলস স্পিকিংটা প্রথমে কেন বললাম, কারণ আইএলস স্পিকিংয়ের পরীক্ষাটা আপনার বাকি যে 3টা পার্ট আমি বলেছি, বাকি ওই 3টা পার্টের থেকে কিন্তু আলাদা হবে, ঠিক আছে? আরেকবার মনোযোগ দিয়ে শুনবেন। সেটা হচ্ছে আইএলসের যে ফার্স্ট পার্ট বললাম স্পিকিং পার্ট, বাকি 3টা পার্টের চেয়ে আলাদা পরীক্ষা হবে। ওই আইএলস স্পিকিংটা কিন্তু আপনার বাকি 3টা পার্টের সাথে হবে না। সো আইএলস এর লিসেনিং আছে, রিডিং আছে, রাইটিং আছে, ওই 3টা পরীক্ষা আপনাকে একসাথে দিতে হবে। ধরেন আপনি আইএলস সেন্টারে যাবেন, যাওয়ার পরে 3টা পার্টের পরীক্ষার জন্য একসাথে বসতে হবে, বসে 3টা পার্টের পরীক্ষা একসাথে দিচ্ছেন, কিন্তু আইএলস স্পিকিং পরীক্ষাটা আপনাকে আলাদা করে দিতে হবে। সো এটা এখন আমরা প্রতিটা পার্টের বেসিক থেকে জানবো, ঠিক আছে? আচ্ছা, এখন আইএলস স্পিকিং, লিসেনিং, রিডিং অ্যান্ড রাইটিং আমরা জানলাম যে 3টা আলাদা আর একটা আলাদা, ওকে? সো আইএলস পরীক্ষার মার্কিংয়ের ব্যাপারে জানি। প্রথমে আমরা যদি আইএলসের এক্সাম ফরম্যাটটার বিষয়ে না জানি, তাহলে কিন্তু আমাদের জন্য খুব কঠিন হয়ে যাবে। আপনি ধরেন একটা যে কোনো পরীক্ষা দিবেন, সেটার প্রথম ধাপটা কি? প্রথম ধাপটা হবে যে সেটার মার্কিংটা কিভাবে হয়, সেটা কিভাবে করায়, মানে পরীক্ষার কোশ্চেনগুলো কেমন আসবে। আপনি সেটা জানলে না আপনি হচ্ছে ভালো করে প্রিপারেশন নিতে পারবেন, রাইট? আপনি যদি এটাই না জানেন যে সেটার পরীক্ষার মার্কিং কেমনে হবে, কিভাবে কি হবে, তাহলে আপনি প্রিপারেশন কিভাবে নেবেন, তাই না? সো আমরা প্রথমত জানবো যে ফরম্যাটটা কি, ঠিক আছে? ফরম্যাটটা হচ্ছে যে আইএলসের পরীক্ষাটা হবে, সেই পরীক্ষাটা হবে 9 ব্যান্ড স্কোরের উপরে। সো আইএলসের মার্কিং সিস্টেম কিন্তু এরকম না যে 100 মার্কের পরীক্ষা, 150 মার্কের পরীক্ষা, এরকম না, ওকে? এই পরীক্ষাটা হবে 9 ব্যান্ড স্কোরের উপরে, ঠিক আছে? সো 9 ব্যান্ড স্কোরের মধ্যে আপনি ধরেন কত পেলে ভাইয়া আমার জন্য হচ্ছে ইউএসএ, কানাডা, লন্ডন, ডেনমার্কে যাওয়া খুবই সহজ হবে, আমি স্কলারশিপ নিয়ে যেতে পারবো। আপনি যত ভালো করতে পারবেন ততই ভালো। আপনি যদি হচ্ছে 7-এর উপরে তুলতে পারেন, খুব ভালো। কিন্তু অ্যাটলিস্ট একটা মার্কিং থাকে, সেই মার্কিংটা আপনাকে মাথায় রাখতে হবে যে এটা আমাকে পেতেই হবে। যেমন ধরেন আমাদের পরীক্ষার সিস্টেম কি, যে আমাদের টার্গেট থাকে কি 95, 100-এর মধ্যে আমি যদি 95 পাই, 98 পাই, খুব ভালো। 100 আউট অফ 100 পেলে বেস্ট। কিন্তু অ্যাটলিস্ট আমাদের টার্গেট থাকে কি যে না আমার অ্যাটলিস্ট 80-র উপরে তুলতেই হবে। 80-র উপরে যদি না তুলি তাহলে কিন্তু আমার হচ্ছে A+ মিস হয়ে যাচ্ছে। সো এটারও মার্কিং সিস্টেমটা ওইরকম যে আপনাকে অ্যাটলিস্ট 6.5 ব্যান্ড স্কোর তুলতে হবে। অ্যান্ড যে 4টা মডিউল আমি বলেছি স্পিকিং, লিসেনিং, রিডিং অ্যান্ড রাইটিং, সেগুলাতে 6 ব্যান্ড স্কোরের নিচে যেন না আসে, ওকে? সো আমাদের টার্গেট থাকবে 6.5 অ্যান্ড 6,
6.5 and 6 6.5 ওভারঅল, মানে সবগুলা মিলে আমাকে পেতে হবে। আচ্ছা, ওভারঅলটা কি করে বের করবো? ধরেন আপনার আইএলস স্পিকিংয়ে আপনি পেলেন 7, তারপরে রাইটিংয়ে পেলেন 6.5, তারপরে এই যে চারটা মডিউলে আপনি যত যত পেয়েছেন ওগুলো যোগ করে দিবেন, যোগ করে 4 দিয়ে ভাগ করে দিবেন, তাহলে কত পাবেন সেটা বের হয়ে আসবে। ঠিক আছে? হুম। আহ, আচ্ছা, কথা কি একদম স্পষ্ট শোনা যাচ্ছে? কোনো সমস্যা হচ্ছে না তো? কথা স্পষ্ট শোনা যাচ্ছে কিনা জানাবেন। ঠিক আছে, ওকে। এখন আমরা আইএলটিএস মার্কিং সিস্টেমটা জানলাম, যে 9 ব্যান্ড স্কোরের উপরে পরীক্ষা হবে, অ্যান্ড আমাদের অ্যাটলিস্ট তুলতে হবে 6.5 ব্যান্ড স্কোর, অ্যান্ড নো ব্যান্ড লেস দেন 6। চারটা মডিউলে কোনোটাতে যেন 6 ব্যান্ড স্কোরের নিচে না থাকে। ঠিক আছে, এবার আসি আইএলসের বুকস। ভাইয়া আমাকে সবসময় কোশ্চেন করেন, এত এত মেসেজ দিয়েছেন যে ভাইয়া আমি কোন বইটা পড়বো, আইএলসের প্রিপারেশন নেওয়ার জন্য কোনো বই আছে, সে কোন বইটা পড়বো? হ্যাঁ, আইএলসের প্রিপারেশন নেওয়ার জন্য আপনারা ক্যামব্রিজ আইএলসের যে বইটা আছে সে বইটা পড়বেন। সো ক্যামব্রিজ আইএলস আপনি ধরেন, সহজ করে দিই বিষয়টা। আমি আসলে খুব পছন্দ করি এরকম করে বলতে, যে সহজ হবে আপনার জন্য, বোঝা সহজ হবে, করা সহজ হবে, এটাই দরকার তো, তাই না? অত কমপ্লিকেট করা লাভ কি, রাইট? সো সহজ করে দিই বিষয়টা এরকম, যে দোকানে যাবেন, দোকানে যেয়ে বলবেন যে ক্যামব্রিজ আইএলসের বই দেন, কত থেকে কত পার্ট, 9 থেকে 11। ঠিক আছে, তাহলে আপনি সেই বইটা নিয়ে আসবেন, নিয়ে এসে আপনি ঘাটাঘাটি করবেন, পাশাপাশি আমার যে ক্লাস আছে ফ্রি ক্লাস করবেন, পাশাপাশি ওখান থেকে কোনটা কিভাবে কি করা লাগবে সেগুলো বলে দেব। ইজি। আইএলস পরীক্ষা হচ্ছে খুবই ইজি, মানুষ এটাকে হচ্ছে অনেক কঠিন বানিয়েছে বিকজ অফ বিজনেস। কোটি টাকার বিজনেস চলে বাংলাদেশে, সবাই বিজনেস করতেছে। সো এই কারণে এই জিনিসটাকে হার্ড করে তুলে ধরা হয়েছে। আসলে এই জিনিসটা অতটা হার্ড না, এটা একটা ইংলিশ যাচাইয়ের জন্য পরীক্ষা। আপনার ইংলিশের দক্ষতা কতটুকু? আপনি কি ইংলিশে ভালো করে কথা বলতে পারেন, কথা শুনতে পারেন, কথা কি লিখতে পারেন? দ্যাটস ইট। সো ওইটা কে কি বলতেছে না বলতেছে, ইট ডাজন্ট ম্যাটার। চিন্তা করবেন যে না, সাদমান ভাই বলছে এটা সহজ মানে সহজ, আত্মবিশ্বাস রাখতে হবে মানে রাখতে হবে, শেষ। ঠিক আছে? আচ্ছা, আইএলসের বুক আমরা কোনটা নিব সেটা আমরা বললাম, বই ধরে ধরে পড়াবো কিন্তু কয়েকদিন পরে, এখন একদম বেসিক থেকে শুরু করা হচ্ছে, তো বেসিকটা ক্লিয়ার করা হোক, তারপরে বই ধরে ধরে পড়ানো যাবে, সমস্যা নেই। হুম। এখন আসি, আচ্ছা, আইএলসের লার্নিং। আচ্ছা, আপনি ধরেন আমি একটা উদাহরণ দিই, যে আমার জন্য আইএলসটাকে আরও সহজ করে দেন ভাই, আমি আরও সহজে কি করে আইএলসটাতে ভালো রেজাল্ট করতে পারি সেটার জন্য একটা ব্যবস্থা করে দেন। আরও সহজে যদি আপনি আইএলসটাকে ভালো করতে চান, তাহলে আমি আপনাকে ফার্স্টে একটা এক্সাম্পল দেবো যেন আপনার বোঝার জন্য সুবিধা হয়। সো ভাই আপুরা, আপনি আমাকে একটা জিনিস বলেন, যে আপনারা কিন্তু প্রায় সবাই, 99% মানুষ কিন্তু হিন্দি ভাষা বুঝতে পারেন এবং হিন্দি ভাষায় একটু হলেও কথা বলতে পারেন, রাইট? হিন্দি কি আমাদেরকে ছোটবেলায় স্কুলে শেখানো হয়েছে? না। তাহলে আমরা কেন এই হিন্দি ভাষাটা ক্লিয়ারলি বুঝতে পারি আর একটু হলেও কথা বলতে পারি? এটার তো কোনো একটা কারণ থাকবে, কোনো কারণ ছাড়া তো হতে পারে না। সো এটার মেইন কারণটাই হচ্ছে যে আমরা কিন্তু ছোট থেকেই এই যে বলিউডের যে মুভিগুলো আছে সেই মুভিগুলো দেখছি। আপনারা প্রায় সবাই কোনো না কোনো মুভি দেখছেন ইন ইয়োর লাইফ টাইম। সো এই যে মুভিগুলো দেখেন, এই মুভিতে কিন্তু আপনার হিন্দি ভাষা বোঝার ক্ষমতা, লিসেনিং যেটা, তারপরে বলার যে একটা দক্ষতা, হালকা হলেও আপনি বলতে পারবেন। হুম। জীবন মরণের যদি সিচুয়েশন হয়, তখন হিন্দিতে হালকা হলেও কথা বলতে পারবেন কিন্তু। সো এটাই আমি বলতে চাচ্ছি, যে ইংলিশও সেম, ইংলিশও একটা ভাষা, কিন্তু আমার মতে বাংলা, হিন্দি, উর্দু, অ্যারাবিকের চেয়ে ইংলিশ অনেক বেশি সহজ, অনেক অনেক বেশি সহজ। ঠিক আছে? সো আমরা কি করব? ধরেন আমার হইতেছে এইম এটাই, যে আগামী 3 থেকে 4 মাসের মধ্যে ফুল আইএলস কোর্স আপনাদেরকে করিয়ে দেওয়া। 3 থেকে 4 মাস, যদি বেশি সময় লাগে 5-6 মাস, নো প্রবলেম, সাদমান ভাই আছে, কোথাও যাইতেছে না। ঠিক আছে? সো হিন্দি ভাষা যদি এত সুন্দর করে বলতে পারেন, বুঝতে পারেন, তাহলে ইংলিশ কেন পারবেন না? সো আমরা কি করব? হিন্দি ভাষার ক্ষেত্রে আমরা কি করছি, আমরা হচ্ছে ভালো ভালো মুভি দেখছি কয়েকটা, রাইট?
আমরা ইংলিশের ক্ষেত্রেও সেম জিনিস করব। আমরা আগামী 3 থেকে 4 মাস একদম সেম জিনিস করব, ঠিক আছে? 3 থেকে 4 মাস আমরা প্রতিদিন ইংলিশ একটা করে মুভি দেখব। এটা আমার সাজেশন, যেটা আমি নিজে করছিলাম, অ্যান্ড তাই হচ্ছে অনেক একটা ভালো আইএলস রেজাল্ট করা খুব সহজ হয়েছে। প্রতিদিন একটা করে মুভি দেখব। আর যাদের মনে হয় যে আচ্ছা ভাইয়া আমি তো ইসলামিক মাইন্ডের, আমি মুভি দেখতে চাই না, এরকম অনেক স্টুডেন্ট আমার ছিল যে ভাই আমি ইসলামিক মাইন্ডের, আমি মুভি দেখতে চাই না, ইটস ওকে। ইংলিশ পডকাস্টের তো অভাব নাই, ইউটিউবে সার্চ দিলে ইংলিশ পডকাস্ট পাওয়া যায়। তো আমি হইতেছে 2টা ওয়ে বলে দিব, সেই 2টা ওয়ে আমরা প্রতিদিন ফলো করব। হ্যাঁ, একটা যারা মুভি দেখতে চাই, আর আরেকটা যারা হচ্ছে মুভি দেখতে চায় না কিন্তু নিজের ইংলিশের দক্ষতাটা বাড়াতে চাই। ওকে, সো একটা ওয়ে হচ্ছে মুভি যারা দেখতে চায়, যারা প্রতিদিন একটা করে মুভি দেখবে, তাদের জন্য একটা ওয়েবসাইটের নাম বলে দিব। এই ওয়েবসাইটে আপনি পৃথিবীর সব মুভি পাবেন। এমন কোনো ইংলিশ মুভি নাই, বলিউড মুভি নাই যেটা আপনি পাবেন না। কিন্তু রিকোয়েস্ট, বলিউড মুভি দেখবেন না, ওটাতে লাভ নাই। আপনি কি কি জন্য দেখতেছেন? ইংরেজি ভাষার দক্ষতাটা বাড়ানোর জন্য দেখতেছেন, তাই না? ওই ওয়েবসাইটে যাবেন, নেটফ্লিক্সের দরকার নাই, টাকা খরচ করার দরকার নেই। ওয়েবসাইটে যাবেন, ফ্রিতে সব মুভি দেখবেন। সেটা হচ্ছে এস ফ্লিক্স। এস ফ্লিক্স। সো আমি বলে দিই, SFLIX, তারপরে আমরা যে ডট দিই, .TO। সো এখানটায় কিন্তু netflix.com যেরকম আছে, .com না, .TO লাস্টে হবে, .com এর জায়গায় .TO। সো আরেকবার বলে দিই, SFLIX.TO, sflix.to। এই ওয়েবসাইটে আপনি পৃথিবীর সব মুভি পাবেন, ডাউনলোড করতে পারবেন মুভি, সাবটাইটেল সহ দেখা ট্রাই করবেন। সাবটাইটেল ওখানটাই থাকে, যদি না থাকে তাহলে ডাউনলোড করে সাবটাইটেল অ্যাড করে দেখবেন, আপনার জন্য সহজ হবে। আচ্ছা, যারা মুভি দেখতে চায় না তারা কি করবে? যারা মুভি দেখতে চায় না তারা হচ্ছে টেডএক্স। টেডএক্স দেখবে, ঠিক আছে? ইউটিউবে যাবেন, সার্চ করবেন TEDx। এখানে 1 ঘন্টা 2 ঘন্টাতে ইংলিশে কথা বলা হচ্ছে, আর প্রতিটাতে সাবটাইটেল থাকে। সো টেডএক্সে যাবেন, আপনার জন্য খুব সুবিধা হবে, ঠিক আছে? সো আমরা 2টা জিনিস জানলাম। এই 2টা জিনিস যারা মুভি দেখতে চায় তারা sflix.to-তে যাবে, আর যারা মুভি দেখতে চায় না তারা যাবে কোথায়? টেডএক্সে। টেডএক্সে যেয়ে তারা হচ্ছে বিভিন্ন পডকাস্ট শুনবে। আপনারা শুনতে পারেন মেডিটেশনের ব্যাপারে শুনতে পারেন। মেডিটেশন আপনার ব্রেনের জন্য কি কি ভালো দিক আহ, মানে করতে পারে, আপনার ব্রেনের যে একটা হচ্ছে প্লাস্টিসিটি আছে সেটা চেঞ্জ করতে পারে মেডিটেশন, এইসব বিষয় নিয়ে শুনবেন, জ্ঞান অর্জন হবে, পাশাপাশি আপনি জানতে পারবেন, ঠিক আছে? TEDx, এটা হচ্ছে ইউটিউবে। ওকে, তাহলে আমরা প্রতিদিন প্রতিদিন অ্যাটলিস্ট 1 থেকে 2 ঘন্টা আমরা এটার পিছনে টাইম দিব। কেন দিব? দেখেন, আপনার তাহলে কি লিসেনিংয়ের ক্ষমতাটা বাড়তেছে অটোমেটিক্যালি। আপনি হচ্ছে যারা নেটিভ আমেরিকান, ব্রিটিশ স্পিকার, তাদের আপনার কথাটা শুনতেছেন, সো আপনার লিসেনিংটা কিন্তু অটোমেটিক্যালি বাড়তেছে, পাশাপাশি আপনি এনজয় করতেছেন, রাইট? অ্যান্ড সেকেন্ডলি, আপনার যখন লিসেনিং আপনি শুনতেছেন, আপনার ব্রেনে প্রসেস হচ্ছে, আপনি তখন কি আপনার বিভিন্ন ভোকাবুলারি যেটা আপনি জানেন না সেটা কিন্তু অটোমেটিক্যালি আপনি জেনে যাচ্ছেন। অনেক কিছু আপনার যখন একটা জিনিস প্রতিদিন 2 ঘন্টা ধরে করবেন, অটোমেটিক্যালি অনেক ভোকাবুলারি আপনি জানতে পারতেছেন। সো সেই ভোকাবুলারিগুলো কিন্তু আপনার লেটার পরবর্তীতে অনেক কাজে লাগবে। সো এই 2টা রিজন, আর পাশাপাশি আপনার যখন ভোকাবুলারি বাড়বে, আপনি যখন প্রতিদিন শুনতেছেন, আপনার লেখাটাও সহজ হয়ে যাবে, আপনার বলাটাও সহজ হয়ে যাবে, আপনার শোনাটাও সহজ হয়ে যাবে। সো সবগুলাই সহজ হয়ে যাবে, ঠিক আছে? সো প্রতিদিন এটাতে কিছু সময় দিবেন, হ্যাঁ। এটা আপনার জন্যই উপকার হবে। আচ্ছা, ঠিক আছে। এখন আমরা জানবো আইএলসের যে 4টা পার্ট আছে, ঠিক আছে? ওই 4টা পার্ট একদম বেসিক থেকে জানবো। আপনারা হচ্ছে কোশ্চেন করেন, কোশ্চেনটা হচ্ছে একটু পরে আমি রিপ্লাই করব। আর আমি যে ভিডিওটা বানাচ্ছি এই ভিডিওটা রেকর্ডেড থাকবে, বাট লাইভের বিষয়টা আলাদা। লাইভে ধরেন আপনি যেভাবে আমি কমিউনিকেট করছি, আপনি অ্যাজ এ ভিডিও না দেখে অ্যাজ এ পার্সন দেখতেছেন, রাইট? অ্যাজ এ টিচার। সো লাইভে থাকেন, লাইভটা করেন, এটাতে কি হবে যে না, ভাইয়ের সাথে ডাইরেক্টলি আমি কথা বলতেছি, ডাইরেক্টলি আমি যোগাযোগে আছি। সো এটা একটা ডিফারেন্ট অরা। ওকে, সো এখন আসি আইএলস লিসেনিং, রিডিং, রাইটিং, স্পিকিং,
এগুলা যেগুলো পার্টগুলো আছে, 4টা পার্ট মেইনলি 4টা পার্টের মধ্যে আমরা জানলাম যে 3টা পার্ট আলাদা আর একটা পার্ট আলাদা। আইএলস যে স্পিকিং পার্টটা আছে এটা আলাদা হবে, আইএলস লিসেনিং, রিডিং অ্যান্ড রাইটিং এই 3টা আলাদা হবে। ওকে, সো আইএলস স্পিকিং পার্ট এটা আলাদা পরীক্ষা হবে বলতে আপনার প্রথমে হচ্ছে ডেট নিতে হয়। সাধারণত যেটা হয় আলাদা পরীক্ষা হবে বলতে, আমার ক্ষেত্রে কী ছিল, আমার ক্ষেত্রে হচ্ছে প্রথমে আইএলস স্পিকিং পরীক্ষাটা ছিল, দেন এই 3টা পার্টের পরীক্ষা ছিল। সো আপনার ক্ষেত্রেও এই সেম জিনিসটাই হবে, হয় আগে হবে না হলে পরে হবে, ইট ডাজন্ট ম্যাটার। হ্যাঁ, কিন্তু আমি সাজেস্ট করবো আগে এই এক্সামটা নেবেন আইএলস স্পিকিংয়ের। আমিও এই সেম জিনিসটাই করছিলাম, আগে নিয়েছিলাম, কারণ তখন ব্রেনটা ফ্রেশ থাকে। সকালের বেলা যাই আইএলস স্পিকিং পরীক্ষা দিতে বসি, কারণ ব্রেনটা ফ্রেশ থাকে, সুন্দর করে কথা বলি প্রথমে, তারপরে যত হ্যাসেল লেখালেখি শোনাশুনি সেসব হ্যাসেলের দিকে যাই। কারণ আমি স্পিকিংটা করতেছি কার সাথে, একজন হিউম্যান বিংয়ের সাথে, একজন মানুষের সাথে। সো মানুষের সাথে যখন আমি স্পিকিংটা করতেছি তখন অবশ্যই তাকে কনভিন্স করতে হবে, তার সাথে আই কন্ট্যাক্ট রাখতে হবে, বডি ল্যাঙ্গুয়েজ ঠিক রাখতে হবে, অ্যাপিয়ারেন্স ঠিক থাকতে হবে। সো 3 ঘন্টার পরীক্ষা দিয়ে আসার পরে দেখা যাচ্ছে যে আমাদের অ্যাপিয়ারেন্স হচ্ছে উল্টাপাল্টা হয়ে গেছে, আমার টাই থাকার কথা এখানে, আমার টাই ওইদিকে চলে গেছে। সো এই কারণে আমি বলি আইএলসের স্পিকিং পরীক্ষাটা প্রথমে নেবেন, এটা আপনার কোনো কোচিংয়ের ভাইটা এরা বলবে না। হ্যাঁ, কারণ তারা 99% কোচিংয়ের ভাইরা তারা নিজেরা আইএলস পরীক্ষা দেয় নাই, এ কারণে তারা কোচিংয়ের ভাই আছে। হ্যাঁ, নিজেরাই আইএলসের পরীক্ষা দেয় না। ইংলিশে ভালো হতে পারে, ইংলিশ সাবজেক্টে পড়ালেখা করেও আইএলসে 6.5 তুলতে পারে না এরকম অনেক আছে বাংলাদেশে। সো ডোন্ট ট্রাস্ট এভরিওয়ান, ওকে, ডোন্ট ট্রাস্ট এভরিওয়ান। সো হচ্ছে প্রথমে আইএলস স্পিকিংটা নেবেন, তাহলে কি হবে, আপনার অ্যাপিয়ারেন্স, আইএলস স্পিকিংয়ে কে দেখে, একজন মানুষ সামনে বসে থাকবে, সে আপনাকে বিভিন্ন কোশ্চেন করবে। সো আপনার অ্যাপিয়ারেন্সটা যেন সুন্দর থাকে, আপনাকে দেখতে ভালো লাগতেছে, আপনার তখন মাথাটা ঠান্ডা আছে, আপনি ভালো করে তাকে কনভিন্স করতে পারবেন, তার সাথে আই কন্ট্যাক্ট মেনটেন করবেন, তার চোখের দিকে চোখ রাখবেন, এদিকে ওদিকে তাকানো যাবে না। হ্যাঁ, এরকম ভিসা প্রসেসিংয়ের ক্ষেত্রেও এরকম অনেক কিছু আছে, সেগুলো আমরা শেয়ার করব। এরকম অনেক টেকনিক্যাল বিষয় জিনিস আছে যেগুলো খুব ছোট কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ, সেসব জিনিসগুলো আপনারা জানবেন এবং আমি সেগুলোতে হেল্পও করব, একদম লিটারেলি সামনাসামনি হেল্পও করব। ওকে, সো আইএলস স্পিকিংয়ে আপনি সামনাসামনি কথা বলতেছেন, এই কারণে আপনার হচ্ছে যে অ্যাপিয়ারেন্স অ্যান্ড এভরিথিং সব কিছু ঠিক রাখবেন। অ্যান্ড আইএলস স্পিকিংয়ের ক্ষেত্রে হচ্ছে আপনার খুব বেশি সময় লাগবে না, পরীক্ষাটা হয় মাত্র 15 থেকে 20 মিনিটের। যদি খুব ভালো লাগে আপনাকে, যে আপনার সাথে কথা বলে ভালো লাগতেছে, তখন দেখা যাচ্ছে যে 30 মিনিট। আর খুব যদি খারাপ লাগে যে আপনি কোনো উত্তরই করতে পারতেছেন না, হ্যাঁ, শুধু স্ট্যামারিং করতেছেন, উ করতেছেন, যেটা অনেকে করে আর কি, প্রিপারেশন না নিয়ে পরীক্ষা দিতে যায়, তখন দেখা যাচ্ছে যে 40 মিনিটও লাগতে পারে। ঠিক আছে, সো আইএলস স্পিকিংয়ের আরও কয়েকটা বিষয় মাথায় রাখবেন, সেটা হচ্ছে কি, মাইক্রোফোন থাকে, এখানটায় মাইক্রোফোন থাকবে, সেই মাইক্রোফোনটা আপনি দেখতে পারবেন না, কিন্তু আপনার যে পরীক্ষা যে নিচ্ছে ইনস্ট্রাক্টর, সে কিন্তু আপনাকে বলবে যে জোরে বলো, জোরে বলো। সো বাড়িতে যখন প্র্যাকটিস করবেন, যে মক টেস্ট দিবেন, মক টেস্ট বলতে কি, আমরা সাধারণত একে অপরের সাথে কথা বলি, তুমি আমাকে ইংলিশে প্রশ্ন করো, আমি তোমার সেটার উত্তর দিই, ঠিক আছে। সো ওটার ক্ষেত্রে দেখা যাচ্ছে কি জোরে কথা বলার ট্রাই করবেন, কারণ সে বারবার বলে আপনার ইনস্ট্রাক্টর জোরে বলো জোরে বলো। সো জোরে কথা বলার প্র্যাকটিস করতে হবে, আস্তে আস্তে মিনে মিনে কথা বলা যাবে না। হ্যাঁ, আচ্ছা, সো আমরা আমাদের অ্যাপিয়ারেন্স ঠিক রাখবো, আমরা আমাদের বডি ল্যাঙ্গুয়েজটা কেমন রাখবো, বডি ল্যাঙ্গুয়েজটা বলতে এরকম রাখবেন যে অনেকের থাকে না বডি ল্যাঙ্গুয়েজ, আমি অনেক বড় হনু, অনেক বড় হোমরা চোমরা, ওরকম কিছু না, বিনয়ী, পোলাইট, মানে খুব বিনয়ী সাথে ইনস্ট্রাক্টরের সাথে কথা বলবেন, কারণ তার হাতে কিন্তু আপনার ফুল মার্কসটা আছে। সো খুব বিনয়ের সাথে কথা বলতে হবে। আচ্ছা, আইএলস স্পিকিং নিয়ে আমরা হচ্ছে আরও ডিটেলসে জানবো, এখন আমরা জাস্ট এক্সামের ফরম্যাটটা জানতেছি, কারণ এক্সামের ফরম্যাট যখন আপনি জানবেন, আপনার ক্লিয়ার থাকবে, তখন আমি যখন আরও বেসিক জিনিসপত্র শেখাবো, আমি যখন বইয়ের জিনিসপত্র শেখাবো, তখন আপনার জন্য ইজি হবে। আর আপনি যখন ফরম্যাটই জানেন না, ভাই আমি কীভাবে পরীক্ষা দিব, কীরকম কী হবে, আমি তো কিছুই জানি না, তখন আপনি কোথার থেকে কোথায় পড়বেন, এই দিক থেকে ওই দিকে দৌড়াবেন, ওই দিক থেকে ওই দিকে দৌড়াবেন। সো আই ডোন্ট ওয়ান্ট ইট ফর ইউ। সো আইএলস স্পিকিংয়ের ব্যাপারটা আমরা জানলাম, যে 15 থেকে 20 মিনিটের পরীক্ষা হবে, আপনাকে কয়েকটা কোশ্চেন করবে, সেই কোশ্চেনের আপনারা উত্তর করবেন, সুন্দর, ঠিক আছে।
সে হচ্ছে ইংলিশে কোশ্চেন করবে, আপনাকে ইংলিশে উত্তর করতে হবে। সাথে সাথে করবেন যখন অনেক অনেক প্র্যাকটিস করবেন, প্রতিদিন হচ্ছে ইংলিশ শুনতেছেন, ইংলিশ চর্চা করতেছেন, তখন এটা খুবই ইজি, এটা খুবই ইজি হয়ে যাবে। হ্যাঁ, সো আইএলস স্পিকিং। আচ্ছা, এখন আসি, আইএলস স্পিকিং পরীক্ষাটা আপনি দিলেন, দিয়ে বের হইলেন, বের হয়ে আপনি কিছু সময় পাবেন, সেই সময়টাতে আপনি কিছু রেস্ট নিতে পারবেন। ওকে, তো সো যে সময়টা আপনি পাবেন সেই সময়টা আপনার হচ্ছে ভেন্যুর মধ্যেই থাকতে হবে, মানে এক্সাম সেন্টারেই থাকবেন। এক্সাম সেন্টারে থাকার পরে আপনার সেই সময়টাতে আপনি হচ্ছে ভাববেন যে নেক্সট পরীক্ষাগুলো আছে, সেই পরীক্ষাগুলো আমি কীভাবে দিব, কী কী করব। ঠিক আছে, সো নেক্সট পরীক্ষা যেটা হবে সেই পরীক্ষা তিনটা একসাথে, আইএলস লিসেনিং, রিডিং অ্যান্ড রাইটিং, এই তিনটা পরীক্ষা একসাথে হবে। সো আইএলস লিসেনিং, আইএলস লিসেনিংটা কিন্তু সবচেয়ে ইজি মডিউল। ওকে, আইএলসের যে 4টা মডিউল আছে এই মডিউলের মধ্যে আইএলস লিসেনিংটা সবচেয়ে ইজি মডিউল। সো আইএলস লিসেনিংটা আপনারা খুব সহজেই করতে পারবেন। কিভাবে করবেন? ওই যে বললাম, প্রতিদিন হচ্ছে টেডেক্স অথবা sflix.2 এ যে মুভি দেখবেন বা পডকাস্ট শুনবেন, আপনার লিসেনিং ডে বাই ডে খুব সহজে ভালো হতে থাকবে। পাশাপাশি আমি হচ্ছে দেখা যাচ্ছে স্ক্রিন শেয়ার দিয়ে আপনাদেরকে শো করতেছি যে আইএলস লিসেনিংয়ের এটা এইভাবে করতে হবে, ওইটা ওইভাবে করতে হবে। একদম আপনাদের কোনো চিন্তা করতে হবে না যে ভাইয়া কোনো কমতি থাকবে বা কিছু, নো, একদম একদম বেসিক থেকে শিখবো। আচ্ছা, আইএলস লিসেনিং, আইএলস লিসেনিংয়েও 9 ব্যান্ড স্কোয়ারের উপরে পরীক্ষা হবে, অ্যান্ড আইএলস লিসেনিংয়ে মোট মার 40টা কোশ্চেন থাকবে। সো এই যে 40টা কোশ্চেন থাকতেছে আইএলস লিসেনিংয়ে, এই 40টাতে আমরা 40টাই ট্রাই করব যেন আমাদের ঠিক হয়। আর আমরা ট্রাই করতে তো কোনো সমস্যা নেই, ট্রাই আমাদেরকে করবই, আমরা ফুল ট্রাই করব যেন 40টাই আমাদের হচ্ছে ঠিক হয়। আর আমরা পাশাপাশি এরকম ট্রাই করব যে আমরা কোনো কোশ্চেনের অ্যান্সার না করে আসবো না, প্রতিটা কোশ্চেনের অ্যান্সার করব। ওকে, কারণ কি ভাইয়া, প্রতিটা কোশ্চেনের আপনি পারেন আর না পারেন, আপনার প্রতিটা কোশ্চেনের অ্যান্সার আপনাকে করতেই হবে। এটার কারণ হইতেছে যে আপনি চাইলে ছাইরা দিয়ে আসতে পারেন, আপনি না করতে পারেন, সমস্যা নেই, কিন্তু আমি এই কারণে বলি আমার প্রতিটা স্টুডেন্টকে যে আপনারা প্রতিটা কোশ্চেনের অ্যান্সার করবেন, এই জন্যই কারণ আইএলসের কোনো নেগেটিভ মার্কিং নেই। আপনি 40টার মধ্যে 40টা কোশ্চেনের অ্যান্সার করলেন, আপনি পারলেন না 5টা, সেই 5টার জন্য কিন্তু আপনার 5 মার্ক এক্সট্রা, যে নেগেটিভ মার্কিং 35 যে পাইছেন সে 35 থেকে আরও 5 মার্ক কাটা যাবে, নেগেটিভ মার্কিং হবে, সেটা কিন্তু নাই। সো আমাদের সমস্যা কি, 5টার মধ্যে তো 2টা ঠিকও হয়ে যেতে পারে। সো আমরা 40টাই করব। ওকে, ঠিক আছে। আইএলস লিসেনিংয়ে 40টা কোশ্চেন থাকবে। আইএলস লিসেনিংয়ে কীভাবে পরীক্ষাটা করা হবে আমরা মেইনলি আজকে আইএলসের ফরম্যাট অ্যান্ড বেসিকগুলো জানবো। আচ্ছা, আইএলস লিসেনিংয়ে আমাদের কিভাবে পরীক্ষাটা নেওয়া হবে? পরীক্ষাটা এভাবে নেওয়া হবে যে আপনি যদি কম্পিউটার বেসড পরীক্ষা দেন, আইএলসে মেনলি কম্পিউটার বেসড আর হচ্ছে পেপার বেসড। আমি দিয়েছিলাম কম্পিউটার বেসড কারণ আমি কম্পিউটারে খুব ভালো, আমি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তেছি ইউএসএতে, তো আমি কম্পিউটারে খুব ভালো, এই কারণে আমি কম্পিউটারে পরীক্ষাটা দিয়েছিলাম। সেটাও কিন্তু এক্সাম সেন্টারে যেয়ে দিতে হবে, ভেবেন না যে আপনি বাড়িতে বসে কম্পিউটারে পরীক্ষা দিবেন, এটা পসিবল না। হ্যাঁ, সো কম্পিউটার বেসডে তাদের জন্য যারা কম্পিউটারে খুব ভালো, আপনাদের অনেকে আছে যারা কম্পিউটার আছে, ল্যাপটপ আছে, তারা খুব ভালো, তাদের জন্য কম্পিউটার বেসড। আর পেপার বেসড তাদের জন্য যাদের বাড়িতে কম্পিউটার নাই, ল্যাপটপ নাই, হুম, তাদের জন্য পেপার বেসড, তারা হইতেছে খাতা কলমে হচ্ছে পরীক্ষা দিবে। সো আইএলস লিসেনিংয়ে কম্পিউটার বেসড অ্যান্ড পেপার বেসড দুইটাতেই আপনাকে কানে হেডফোন দেওয়া হবে। আপনি প্রথমে হেডফোন পরবেন, হেডফোন পরে আপনার সামনে হয় হচ্ছে খাতা থাকবে, খাতা কলম থাকবে, যদি আপনি হইতেছে পেপার বেস দেন, আর যদি কম্পিউটার বেস দেন তাহলে আপনার সামনে পিসি থাকবে অ্যান্ড কিবোর্ড থাকবে। সো তখন আপনাকে কি বলবে যে আচ্ছা, আইএলস আইএলসের এই পার্টটাতে আপনাকে এভাবে বলা হবে যে দুইজন ব্যক্তি ধরেন আমি সাদমান আর আরেকজন আমার একটা ফ্রেন্ড বা আমার একটা ছোট ভাই সে আছে, তাদের দুজনের মধ্যে কথাবার্তা হইতেছে, কথোপকথন, আমরা এটাকে ইংলিশে কি বলি, ডায়ালগ, তাদের মধ্যে কথোপকথন হচ্ছে। সেই কথোপকথনের উপরেই আপনার সামনে কোশ্চেন থাকবে, সেই কোশ্চেনের অ্যান্সার করবেন। ঠিক আছে, খুব সহজ, সেই কোশ্চেনের অ্যান্সার করবেন। সো সেটা আপনার খুব মনোযোগ দিয়ে শুনতে হবে, মনোযোগ দিয়ে শুনে সেই কোশ্চেনের অ্যান্সার করবেন। ওকে, সো আইএলস লিসেনিংয়ের কিছু টিপস দিয়ে দিই আপনাদেরকে, সেই টিপসটা খুব কাজে লাগবে। মেইন জিনিসটা কি আইএলস লিসেনিংয়ের ক্ষেত্রে, আইএলস লিসেনিংয়ের ক্ষেত্রে মেইন জিনিসটা হচ্ছে
ফোকাস বা মনোযোগ ধরে রাখতে পারা। বলবেন যে ভাইয়া আমি তো মনোযোগী, অনেক মনোযোগী, আমি তো খুব ভালো, আমি দেখছি আমার অনেক স্টুডেন্ট ছিল অনেক মনোযোগী, অনেক ভালো, ক্লাসের মধ্যে সবসময় সব প্রশ্নের উত্তর সাথে সাথে খুব মনোযোগী, কিন্তু পরীক্ষার যখন মক টেস্ট নিতাম তখন হচ্ছে মনোযোগটা ধরে রাখতে পারতো না। সো এই মনোযোগটা ডিফারেন্ট, আর এমনি যে আমরা মনোযোগ, সেই মনোযোগটা ডিফারেন্ট। এই মনোযোগটা কিভাবে ডিফারেন্ট? এই মনোযোগটা এইভাবে ডিফারেন্ট যে আপনার সামনে একজন মানুষ 20 থেকে 25 মিনিট কথা বলতেছে, সেই কথাটার প্রতিটা জিনিস আপনাকে মাথায় নিয়ে সেই জিনিসটা প্রসেস করতে হবে, সেই জিনিসটা আপনার একটু হলেও 30 সেকেন্ডের জন্য হলেও মনে রাখতে হবে, তাহলে না আপনি পরীক্ষার যে কোশ্চেন আছে সেই কোশ্চেনের উত্তর করতে পারবেন। হুম আমরা কিন্তু এই এই যে এই বিষয়টা নিয়ে তেমন একটা হচ্ছে দেখা যাচ্ছে প্রতিনিয়ত আমরা করে থাকি না, যে কেউ একটা কথা বলতেছে সেটা নিয়ে আমরা হইতেছে পরীক্ষার অ্যান্সার করতেছি, রাইট? সো এই জিনিসটা হচ্ছে মাথায় রাখবেন যে প্রতিনিয়ত আপনার একটু হলেও মাথায় সেই জিনিসটা মনে রাখতে হবে। এই মনোযোগটা এই কারণে আমি বলি যে বাকি আদার্স যে ফোকাস বা মনোযোগের চেয়ে অনেক ডিফারেন্ট। সো খুবই বেশি ফোকাসড হইতে হবে আইএলটিএস লিসেনিংয়ে, খুবই বেশি ফোকাসড, খুবই বেশি মনোযোগী। কারণ একটা কথা, যে ওরা দুইজন যে কথা বলতেছে ওই দুইজনের মধ্যে যে কথাটা, সে কথাটা যদি আপনি একটাবার মিস করেন তাহলে কিন্তু আর সেকেন্ড টাইম সে কথাটা বলার সুযোগ পাবেন, ওই কথাটা শোনার সুযোগ পাবেন না। সো কথা যদি আবার সেকেন্ড টাইম শোনার সুযোগ না পান তখন কিন্তু আপনি উত্তরটা করতে পারবেন না, আপনার ওটা ছেড়ে আসতে হবে, না হলে একটা এমনি কোনো একটা উত্তর দিতে হবে। সো খুবই মনোযোগী থাকতে হবে। আচ্ছা ভাই, মনোযোগটা কেমনে বাড়াবো? মনোযোগ বাড়ানোর একটা সবচেয়ে ভালো ওয়ে হইতেছে কি, আমরা লিসেনিং মক প্র্যাকটিস করব বাড়িতে। বসলাম 30 মিনিট, শুনলাম যতটুকু পারি করলাম, হ্যাঁ, কিন্তু ওটা এখন না, আগে বেসিকগুলো আমরা জানবো, আমরা গ্রামার জানবো, আমরা টেন্স জানবো, আমরা স্পেলিং জানবো, আইএলটিএসের জন্য আরও যত যা লাগে সব কিছু জানবো, তারপরে আমরা সেই দিকে আগাবো। ওটা ধীরে ধীরে, এটা 3 থেকে 4 মাস সময় লাগবে, আমাদের সময় লাগবে। আমি ওইরকম না যে কোনো একটা কোচিং সেন্টারের মতো আইএলটিএসের ক্র্যাশ কোর্স 1 মাসে আইএলটিএস কমপ্লিট। অনেক ভাইয়া আছে যে বলে যে 2 মাসে আইএলটিএস কমপ্লিট, 10,000 20,000 টাকা বের করো। নো, ওটা কোনো ওয়ে না। একটা জিনিস করবেন, আপনার আইএলটিএসের রেজিস্ট্রেশন করতে কিন্তু 20,000 টাকার উপরে খরচ হবে, প্রায় 22,000 টাকা এখন বলা যায়। সো আপনি একটা পরীক্ষা দিতে বসবেন, সেটাতে যদি আপনার 22,000 টাকা খরচ হয়, তাহলে অবশ্যই আপনি সেই পরীক্ষাটা সেকেন্ড টাইম যেন দিতে হয়, থার্ড টাইম যেন দিতে হয়, সেই সেই চিন্তা করবেন না, আপনি ফার্স্ট টাইমে যেন আমার ভালো রেজাল্ট হয় সেটা চিন্তা করবেন, রাইট? সো খুব ভালো করে প্রিপারেশন যখন হবে আমাদের, তখনই আমরা আইএলটিএসের পরীক্ষা দিতে বসবো। আচ্ছা, আইএলটিএস লিসেনিংয়ে আমরা তাহলে জানলাম, এটাকে বলি আমি নির্যাস। নির্যাস বলতে কি, আমরা মেইনলি কি জানলাম, সেটা হচ্ছে 40টার প্রশ্ন থাকবে, দুইজন মিলে কথা বলবে ইংলিশে, সেই কথাগুলো আমরা শুনবো, সেই কথা শুনে আমরা সেই অনুযায়ী সেটার রিপ্লাই করব বা আমরা খাতায় লিখব, প্রশ্নের উত্তর দিব। আচ্ছা, এবার আসবো আমরা আইএলটিএস রিডিং। আইএলটিএস লিসেনিংয়ের পরীক্ষার পরে কিন্তু আপনাকে 1 মিনিটেরও গ্যাপ দেওয়া হবে না। আইএলটিএস লিসেনিং পরীক্ষার সাথে সাথেই আপনার আইএলটিএস রিডিংয়ে হচ্ছে মুভ অন করতে হবে, বা আইএলটিএস রিডিংয়ের পরীক্ষা শুরু হবে। সো আপনি ধরেন আপনার অনেকের আছে পরীক্ষার মধ্যে ওয়াশরুম লাগতে পারে বা টয়লেটে যেতে হতে পারে, স্বাভাবিক ব্যাপার। হুম এটা নিয়ে হাসাহাসির কিছু নাই, এটা স্বাভাবিক। অনেক স্টুডেন্টেরই ভয়ে অনেক সময় টয়লেটে যেতে হয়। সো আইএলটিএসের পরীক্ষার মাঝে কিন্তু আপনি যদি 5 মিনিট টয়লেট বা ওয়াশরুমে আপনি যে হইতেছে সময়টা নষ্ট করেন, সে 5 মিনিট কিন্তু আপনাকে এক্সট্রা দেওয়া হবে না। হ্যাঁ, আর আপনার সে 5 মিনিট কাটা যাবে। সো আপনারা কি ট্রাই করবেন, আপনারা ট্রাই করবেন যেন সব কিছু পরিপাটি হয়ে পরীক্ষার হলে ঢোকার, পরিপাটি হয়ে। আচ্ছা, আইএলটিএস রিডিং। আইএলটিএস রিডিংয়েও সেম 40টার মতো প্রশ্ন থাকবে, 9 ব্যান্ড স্কোরের উপরে পরীক্ষা। সে 9 ব্যান্ড স্কোরে আপনাকে কি দেওয়া হবে, মেনলি 2টা প্যারাগ্রাফ। প্যারাগ্রাফ বললে আসলে ভুল হয়, কারণ অনেকেই প্যারাগ্রাফ বুঝে, ইসে বুঝে না। ইসে হচ্ছে রচনা। 2টা বড় বড় রচনা থাকবে, আর সেই রচনাতে আপনার পড়তে হবে, পড়ে বিভিন্ন ধরনের অ্যান্সার করতে হবে। ভাইয়া রচনা তো অনেক বড়, আর আইএলটিএস রিডিংয়ের সময় থাকে অনেক কম। রচনা একটা পড়তেই তো ফুল আইএলটিএস রিডিংয়ের সময় চলে যাবে,
তাহলে আমরা কিভাবে কি করব? সো সেটা নিয়ে চিন্তা করার কিছু নেই। ধরেন একটা রচনা হচ্ছে এত বড়, ঠিক আছে, প্রথমে যে 5টা লাইন আছে, সে 5টা লাইন বা 10টা লাইনের মধ্যে থেকেই সাধারণত প্রথম 1-2টা কোশ্চেন করা হয়। সো আপনারা এরকম করবেন না যে ফুল রচনা আমি পড়তেছি, তারপরে আমি কোশ্চেনের উত্তর করতেছি, কারণ ওই যে একটা রচনা আছে, হ্যাঁ, বা ইসে, সো ইসে বলে সবাই বুঝবে না, রচনা বলতেছি। সো ওই যে পুরো রচনাটা আছে, ওই রচনাটা পুরাটা পড়তে যাবেন না। ওই রচনা পড়ে আপনি মনেও রাখতে পারবেন না, রাইট? 5-7 মিনিট সময় পাবেন, 5-7 মিনিটের ফুল রচনা পড়ে আপনি মনে রাখতে পারবেন না। সো আপনি কী করবেন, রচনার যে প্রথম প্যারাটা আছে 5 থেকে 10 লাইন সেটা পড়লেন। সেটা পড়ার পরে তারপরে আপনার যে আইএলসের কোশ্চেনগুলো আছে প্রথম 3-4টা, সেটা পড়লেন। ওখান থেকে দেখবেন যে আপনি সুন্দর করে আপনি উত্তর করতে পারতেছেন। সো এইভাবে পার্ট বাই পার্ট পড়বেন, তারপরে অ্যান্সার করতে থাকবেন। যেই অ্যান্সারটা দেখবেন যে ওই পার্টের মধ্যে পড়তেছে না, তখন সেগুলো রেখে দিবেন। একদম লাস্টে যে 5 থেকে 7 মিনিট বা 10 মিনিট আছে, সেই 5 থেকে 7 মিনিট বা 10 মিনিটে যে ওই ফুল রচনাটা আবার পড়বেন, পরে যেখানে উত্তর আছে সেখান থেকে উত্তর বের করে নিয়ে এসে দিবেন। এটা হচ্ছে আইএলস রিডিংয়ের ওয়ে। ওকে, আচ্ছা ভাই, আইএলস রিডিংটা আমি কীভাবে ইমপ্রুভ করবো? আইএলস লিসেনিংয়ের জন্য আপনি বললেন যে আমরা হচ্ছে পডকাস্ট শুনি, আমরা হচ্ছে মুভি দেখি, তাহলে আইএলস রিডিংটা আমরা কীভাবে ইমপ্রুভ করতে পারি? আইএলস রিডিংটা ইমপ্রুভ করা কিন্তু খুবই সহজ, খুবই সহজ। আপনিকে আমি কখনোই বলবো না বাকি আইএলস ভাইয়াদের মতো বা কোচিং সেন্টার যারা চায় তাদের মতো যে আপনি যে নিউজ পেপার পড়েন, ইংলিশ নিউজ পেপার অনেকে পড়তে বলে, ইংলিশ নিউজ পেপার পড়ে আসলে কিছু হয় না। কারণ আমি নিজে ট্রাই করছিলাম জিনিসটা, এটা কোনো কার্যকারী জিনিস না। কারণ ইংলিশ নিউজ পেপার যখন আপনি পড়বেন, তখন আপনার কিন্তু ইংলিশ নিউজ পেপারে অনেক কঠিন কঠিন শব্দ থাকে, অনেক বেশি কঠিন কঠিন শব্দ থাকে। সেগুলা কখনোই আইএলসের এক্সামে দিবে না, অত ঘুরিয়ে পেঁচিয়ে অত কিছু ওইভাবে আসে না। আপনার প্রথম শুরু করতে হবে একদম বেসিক থেকে। বেসিক থেকে বলতে কি, আমি আপনাকে সাজেস্ট করব ক্যামব্রিজ বই যেটা আছে আইএলসের, সেটা 9 থেকে 11 বইয়ে যে আইএলসের রিডিং যে ইসেগুলো আছে, সেই ইসেগুলো আপনাকে অ্যান্সার করতে হবে না প্রথম দিন। জাস্ট যে পড়েন, ওকে, জাস্ট যে পড়েন, একটু দাগিয়ে দাগিয়ে পড়েন, একটু দেখেন কি আছে বইটাতে, এই আইএলসের বই কি আছে, একটু দাগিয়ে দাগিয়ে পড়ি, একটু দাগিয়ে দাগিয়ে দেখি। হ্যাঁ, কারণ এটার উপরে আপনার ফুল ফ্রি স্কলারশিপ আপনার আইএলসের উপরে ডিপেন্ড করে। এখন আমি, অনেকে বলবে যে ভাই আইএলসের উপরে স্কলারশিপ ডিপেন্ড করে না। না, আপনি আমাকে একটা স্টুডেন্ট দেখান যে স্টুডেন্টটা আইএলস ছাড়া স্কলারশিপ পাইছে। পুরো বাংলাদেশে এরকম একটা স্টুডেন্ট পাওয়া যাবে না যে আইএলস ছাড়া স্কলারশিপ পাইছে। হুম, পুরো বাংলাদেশে এরকম খুব খুব কম স্টুডেন্টই পাওয়া যাবে যে আইএলস ছাড়া ভালো কোনো দেশে যেতে পেরেছে। সো ডাইরেক্টলি না হলেও ইনডাইরেক্টলি তো জিনিসটা ডিপেন্ড করতেছে, তাই না? প্রত্যক্ষভাবে জিনিসটা নির্ভর না করলেও পরোক্ষভাবে তো জিনিসটার ইম্প্যাক্ট ফেলতেছে। সো এ কারণে আমি বলি যে আপনাদের অবশ্যই আইএলসে ভালো একটা রেজাল্ট করতে হবে। আমি এ কারণেই বলি আইএলসের উপর স্কলারশিপ ডিপেন্ড করে, আইএলসের উপর ভিসা ডিপেন্ড করে। কারণ ডাইরেক্টলি না হলেও ইনডাইরেক্টলি জিনিসটা ইম্প্যাক্ট করতেছে। আমি যে ইউনিভার্সিটিতে ফুল ফ্রি স্কলারশিপ নিয়ে পড়তেছি, আমার যদি আইএলসের ব্যান্ড স্কোর এখন 5 থাকতো, 5 ব্যান্ড স্কোর, হ্যাঁ, যেটা আমার দরকার হইতেছে 6.5 বা তার উপরে, আমার যদি এখন 5 ব্যান্ড স্কোর থাকতো, তারা আমাকে গুনতোই না। হুম, আপনি কোটিপতির ছেলে হন, আপনি যেই হন না কেন, আপনাকে গুনবেই না। আপনার যে হইতেছে যে দেখবে, আপনার যে হইতেছে সিভি বলে যে সব কিছু একসাথে আপনার দেখবে কাগজপত্র, ওই কাগজপত্রই দেখবে না। এতটাই ইম্পর্ট্যান্ট, আপনাকে অ্যাডমিশনই দিবে না ইউনিভার্সিটিতে, ঠিক আছে? আর কিছু ইউনিভার্সিটি আছে যেগুলো আইএলটিএস ছাড়া আপনার অ্যাকসেপ্টেশন লেটারটা দিয়ে দেয় বা আপনাকে অ্যাডমিশন দিয়ে দেয়, কিন্তু ওই যে শেষে যে যখন ভিসা অ্যাকসেপ্টেশন লেটার, আমি অলওয়েজ বলি অ্যাকসেপ্টেশন লেটার পাওয়া খুবই সহজ। আপনি আমেরিকার একটা ইউনিভার্সিটি থেকে অ্যাকসেপ্টেশন লেটার নিতে চাচ্ছেন, আপনি আমেরিকান ইউনিভার্সিটিতে চান্স পেতে চাচ্ছেন, আমি একদিনের মধ্যে এনে দিব, একদিনের মধ্যে আমি এনে দিতে পারবো। কিন্তু আটকে যাবেন ভিসাতে। ভিসা অফিসার কানাডা হোক, ডেনমার্ক হোক, ইউএসএ হোক, তারা কি দেখে? তারা দেখে আপনি জেনুইন একজন স্টুডেন্ট কিনা, আপনি একজন আসল স্টুডেন্ট কিনা। কারণ অনেকে আছে যারা আসলে কোনো স্টুডেন্ট, ভালো স্টুডেন্টই না, তারা জেনুইন স্টুডেন্টই না, কিন্তু তারা
বাইরে শুধু যাচ্ছে পড়ালেখার নাম করে যে ওখানটায় সেটেল হয়ে যাবে। হুম। সো তারা ওগুলাকে ছাঁটাই করতে চায়। ওগুলাকে ছাঁটাই করার জন্য তারা তখন দেখে যে আপনার আইএলসের রেজাল্টটা কী। আইএলসের রেজাল্টটা সবার আগে কেন দেখে? কারণ আপনার এখন যে সৃষ্টি হয়েছে বাংলাদেশে, যেরকম একটা অবস্থা, এখন তো বাংলাদেশে হচ্ছে আপনার এসএসসি এইচএসসির রেজাল্ট, আসল রেজাল্ট মানে একদম আপনার বোর্ড সার্টিফিকেটটা ফেক বানিয়ে দিয়ে দিবে আপনাকে। আপনার কাছ থেকে নিবে কিছু টাকা, কিন্তু ফেক বানিয়ে দিয়ে দিবে। কিন্তু আইএলসের যে সার্টিফিকেট সেটা কিন্তু তারা ভেরিফাই করতে পারে, কারণ এটা ইন্টারন্যাশনালি একদম সারা বিশ্বে এই পরীক্ষাটা হয়। সো তারা এই জিনিসটাকে ভেরিফাই করতে পারে, তারা যাচাই করতে পারে। সো তারা তখন এটা থেকে বুঝে যে না, আপনি একজন জেনুইন স্টুডেন্ট, আপনার আইএলসের ভালো রেজাল্ট আছে, পাশাপাশি আপনার বোর্ডের সার্টিফিকেটগুলোও ঠিকঠাক আছে, সব কিছু সুন্দর, আচ্ছা তাকে ভিসাটা দিয়ে দিই। আপনার আইএলস নাই, আপনি হইতেছে তখন হচ্ছে ভিসা নিতে গেলেন, তখন হবে না। হ্যাঁ, খুবই কম আপনার হয়, ওই 1,00,000-এ 2 জন হয়। কিন্তু 1,00,000-এ 2 জন অত লাকি কিন্তু আমরা না। আমাদেরকে ভেবে নিতে হবে যে আমরা সবচেয়ে আনলাকি পারসন। আমাদের ভাগ্য অত ভালো না, আমার ভাগ্য অত ভালো না। আমি অলওয়েজ ভাবতাম, এখনো ভাবি যে আমার ভাগ্য ভালো না। আমার হইতেছে সব থেকে খারাপ সিচুয়েশনটার জন্য প্রিপারেশন নিয়ে আমাকে আগাইতে হবে। আপনাদের প্রতিজনকে সবচেয়ে খারাপ সিচুয়েশনটার জন্য প্রিপারেশন নিয়ে আগাইতে হবে, যদি আসলে আপনি আপনার স্বপ্নের দেশে যেতে চান। আমি কখনোই বলবো না যে আপনি সবচেয়ে লাকি, আপনি সবচেয়ে ভালো, আপনি এটা ওটা করে দেন। ঠিক আছে, এজেন্সিরা তো বলে যে আইএলস লাগবে না, কিছু লাগবে না, আসো। তারপরে কি 2-3 লাখ টাকা খরচ করার পরে ভিসা হয় না, এখানে কি আমাদের হাত আছে? তারা কিন্তু ঠিকই টাকা কামাই করে নিল। হুম। কথা ঠিক আছে কিনা? সো এই জিনিসটা মাথায় রাখবেন। আচ্ছা, আইএলস রিডিং। আইএলস রিডিংয়ের জন্য আমরা আইএলসের যে ক্যামব্রিজ 9 থেকে 11 বইটা আছে আইএলসের জন্য ডেডিকেটেড বই, সেটা থেকে আমরা জাস্ট পড়বো প্রথমে। এখন আমি বলতেছি না আপনি সলভ করা শুরু করেন, আপনি বইটা কিনেন, কেনার পরে জাস্ট দেখেন, দেখে জিনিসগুলো হইতেছে বুঝতে পারতেছেন কতটুকু, যেগুলো বুঝতে পারতেছেন না পাশে একটা মোবাইলে ডিকশনারি রাখেন, মোবাইলে ডিকশনারি ওপেন করে ওগুলো হইতেছে বের করেন যে আচ্ছা এই ওয়ার্ডটার মানে কি, এই ওয়ার্ডটার মানে কি, ওই ওয়ার্ডটা হইতেছে আর একটা খাতায় লিখে রাখেন যে এই ওয়ার্ডগুলো এই বইয়ে ছিল, তার মানে এই ওয়ার্ডগুলো আমার জন্য সবচেয়ে বেশি দরকারি। আমি আপনাকে কখনো বলবো না যে এই যে 5,000 ওয়ার্ড আছে, এই 5,000 ওয়ার্ড মুখস্থ করেন, আগামীকালকের মধ্যে বলতে হবে আমাকে। আমি আমার কোনো স্টুডেন্টকে এটা বলি না। নো, দ্যাটস নট দ্য ওয়ে। ওয়েটা কি? ক্যামব্রিজের বই পড়বেন, পড়ার পরে এই ওয়ার্ডটা দাগাবেন, এই ওয়ার্ডটার মানে বের করবেন, দিয়ে অটোমেটিক্যালি আপনি যখন করতেছেন অটোমেটিক্যালি মুখস্থ হয়ে যাবে। ঠিক আছে? সো এটা হইতেছে ওয়ে, এগুলো হচ্ছে সহজ হয়ে 1,000 ওয়ার্ড মুখস্থ করে, এই 500টা ওয়ার্ড করলে আইএলসের ফুল হয়ে যাবে, এইগুলো এরকম বলতে কিচ্ছু নাই। 500টা ওয়ার্ড আইএলসের করলে একদম ফুল আইএলস হয়ে যাবে, এরকম বলতে কিছু নাই। সো বইয়ে দাগাবেন, দাগায় ওয়ার্ডটা বের করবেন, ওয়ার্ডের মানে বের করবেন, অটোমেটিক্যালি মুখস্থ হয়ে যাবে। ঠিক আছে? একবার রিভিশন দিবেন, 2বার রিভিশন দিবেন, মাথায় থেকে যাবে। হুম, এত সহজ। আচ্ছা, আইএলসের রিডিংয়ের তাহলে নির্যাসটা কি জানলাম? 40টা প্রশ্ন থাকবে, হাতে গোনা সময় থাকবে, 2টা ইসে থাকবে, 2টা ইসের উপরে আপনার কোশ্চেন থাকবে। কোশ্চেনগুলো আমরা কোশ্চেনটা পড়বো আগে, তারপরে আমরা ইসের প্রথম পার্টটা পড়বো, তারপরে কোশ্চেন পড়বো, তারপরে ইসের প্রথম পার্ট পড়বো, তারপরে কোশ্চেন পড়বো, তারপরে ইসের প্রথম পার্ট পড়বো। ওকে? হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। আইএলস রিডিং গেল, এখন আসি আমরা আইএলস রাইটিংয়ে। ভাইয়া আইএলস রাইটিং অনেক কঠিন। আইএলস স্পিকিং, লিসেনিং, রিডিং সব সহজ লাগে, আইএলস রাইটিং এত কঠিন লাগে, এই চরম ভয় লাগে। শুনেন, আইএলস রাইটিং সবচেয়ে সহজ, সত্যি। আইএলস রাইটিং সবচেয়ে সহজ। আমি আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, আপনার কোন ভাই কি বলতেছে না বলতেছে আই ডোন্ট কেয়ার। হ্যাঁ, আমি আমার নিজের এক্সপিরিয়েন্স, নিজের পরীক্ষা, নিজের প্রিপারেশন সব কিছু থেকে বলতেছি, আইএলস রাইটিং খুবই সহজ। শুধু সঠিক টেকনিকগুলো ফলো করতে হবে, আমরা সঠিক টেকনিক ফলো করব। ওকে? আচ্ছা, আইএলস রাইটিংয়ে কি করতে হবে? আইএলস রাইটিংয়ে আমাদের মেইনলি মেইনলি 2টা পার্ট থাকবে, রাইটিং পার্ট 1 অ্যান্ড দেন রাইটিং পার্ট 2। এই 2টা পার্টের উপরে আমাদের কিন্তু পরীক্ষাটা হবে। হ্যাঁ, সো আইএলস রাইটিং পার্ট 1-এ ধরেন আপনাকে কি করবে, একটা কোশ্চেন দিবে বা একটা টপিক দিবে, সেই টপিকে দেখা যাচ্ছে কি আপনার সেই টপিকের উপরে লিখতে হবে। এখন দেখেন আপনি, আমি কিন্তু কথার মাঝখানে আপনাকে একটা ছোটোখাটো প্রিপারেশনের গাইডলাইন দিয়েই দিছি। দেখেন আপনি প্রতিদিন
হচ্ছে 1 থেকে 2 ঘন্টা মুভি দেখতেছেন বা পডকাস্ট শুনতেছেন ইংলিশে, 1 থেকে 2 ঘন্টা শুনতেছেন, প্রতিদিন একটু একটু করে রিডিংয়ের জন্য আপনি পড়তেছেন, দেখতেছেন, পাশাপাশি ওয়ার্ড কোনটা কি সেটা দেখতেছেন, পাশাপাশি এই ওয়ার্ডের মানেটা কি, এই ওয়ার্ডের মানেটা কি সেগুলো আপনি জানতেছেন, নতুন নতুন ওয়ার্ড আপনার কিন্তু অটোমেটিক্যালি জানা হয়ে যাচ্ছে। আপনি স্পিকিংয়ের প্র্যাকটিস করতেছেন, ঠিক আছে, আপনার স্পিকিংয়ের কথাবার্তা বলতেছেন। সো আপনার কিন্তু সেখানটাও নতুন নতুন ওয়ার্ড আপনার ব্রেনের মধ্যে অলওয়েজ প্রসেস হইতেছে। এত কিছু করার পরে কি আপনি ইংলিশে একটু লিখতে পারবেন না? এটা কি সম্ভব? খুব সহজেই লিখতে পারবেন, কিন্তু আমাদের সঠিক ওয়েটা বা টেকনিকটা আমাদের ফলো করতে হবে। সঠিক ওয়ে বা টেকনিকটা ফলো কি? ওই যে আমরা রিডিংয়ে যে ওয়ার্ডগুলো আমরা হইতেছে লিখতেছি, বই থেকে দাগিয়ে দাগিয়ে লিখতেছি, ঠিক আছে, সেই ওয়ার্ডগুলাই আমরা ভালো করে মনোযোগ দিয়ে মনে রাখবো। নতুন নতুন ওয়ার্ড জানতেছি, আইএলস রাইটিংয়ে যে আমরা সেই নতুন নতুন ওয়ার্ডগুলো লিখবো, ঠিক আছে। হুম। সো যখন আপনি দেখা যাচ্ছে নতুন নতুন ওয়ার্ড লিখতেছেন, ভালো করে সুন্দর করে শুরু করলেন, কিছু শুরু করার ওয়ে আছে। একটা লেখা যে আপনি শুরু করবেন, সেই শুরু করাটার ওয়ে আছে। সো সেই শুরু করার ওয়েটা আমি হচ্ছে সুন্দর করে বলে দিব যে এইভাবে আপনাকে শুরু করতে হবে। কিন্তু ওটা এখন না, ওটা কয়েকদিন পরে, ওটা আস্তে আস্তে আমরা আগাবো। আমরা আগে বেসিকটা জানবো। এই যে ক্লাসের পরে আমরা হচ্ছে জানবো, আমরা কি জানবো, আমরা হচ্ছে আরও বেসিক জানবো। আমরা আরও কি কি জানবো? আমরা জানবো হচ্ছে কিভাবে আমাদের হচ্ছে টেন্সটা আমাদের ভালো করা যায়, আমাদের স্পেলিংটা ভালো করা যায়, আমাদের ভোকাবুলারি ভালো করা যায়, আমাদের গ্রামার ভালো করা যায়। প্রতিটা ক্লাস হবে, প্রতিটা আমরা জানবো, তারপরে আমরা আগাবো সেই দিকে। ওকে, ওকে, ঠিক আছে। সো আইএলস রাইটিংয়ে আমরা জানলাম কি, আইএলস রাইটিংয়ের 2টা পার্ট থাকবে, সেই 2টা পার্টে আমরা সুন্দর করে লিখবো, গুছিয়ে লিখবো। সেই 2টা পার্ট আমরা কিভাবে লিখবো সেই শুরুটা আমরা পরবর্তীতে জানবো, কিন্তু ওয়ার্ডগুলো আমরা ট্রাই করব যে একটু ভালো ভালো ওয়ার্ড যেগুলো সাধারণত কেউ ইউজ করে না, সেই টাইপের কিছু ওয়ার্ড মাথায় রাখবো। ধরেন 50, 60টা, 100টা। 3 মাসে তো 100টা ওয়ার্ড, 3টা ওয়ার্ড করে পড়লে তো 3 মাসে 100টা ওয়ার্ড হয়ে যায়। সো 3 মাসের মধ্যে 100টা ওয়ার্ড মাথায় রাখলাম। সেই ওয়ার্ডগুলো আমরা ইউজ করা ট্রাই করব। ওগুলো যে ইউজ করতে হবে বিষয় না, ইউজ করা ট্রাই করব। তাহলে কি, যে খাতাটা দেখতেছে সে মনে করবে যে না, এই যে ছেলে বা মেয়েটা এ হচ্ছে কি ভালোভাবে লিখছে জিনিসটা, আচ্ছা একে ভালো মার্কস দিই। ওকে, আচ্ছা। সো আমরা হচ্ছে এক্সাম ফরম্যাটটা জানলাম, আমরা হচ্ছে বেসিকটা জানলাম, আমরা জানলাম আইএলসের সকল কিছুই প্রায়। বেসিকটা, এক্সাম ফরম্যাটটা মেইনলি আমরা জানলাম। এখন আপনাদের কার কি কি প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো আমাকে বলেন। অ্যান্ড অ্যাট লাস্ট, একদম লাস্টে আমরা কি করব, আমরা কমন কোয়েশ্চেন্সের উত্তর দিব। সাধারণত যেসব হাজার হাজার প্রশ্ন আমাকে প্রতিদিন করে মানুষ, সেগুলো হচ্ছে উত্তর দিব। ওকে, আচ্ছা। যারা যারা এখনও ভিডিওতে লাইক দেন নাই, তারা তারা লাইক দেন। আর কার কার হইতেছে প্রশ্ন আছে সে প্রশ্নগুলো করেন, সকল প্রশ্নের উত্তর করা হবে। সকল প্রশ্নের উত্তর করা হবে। ওকে, হুম, আমি এখন, ওকে, থ্যাংক ইউ সো মাচ স্যার, ইউ আর রিয়েলি এ গুড মেন্টর, থ্যাংক ইউ। খুব ভালো লাগলো, অসাধারণ ক্লাস ভাইয়া। অসাধারণ ক্লাস স্যার। আচ্ছা, সকল প্রশ্নগুলো করেন, আপনাদের যার যার যে যে কোশ্চেনগুলো আছে সে কোশ্চেনগুলো করেন, এখন উত্তর করব লাইভে। অ্যান্ড এটাই শেষ লাইভ না, নেক্সট আরও লাইভ ক্লাস আসছে। এটা একদম বেসিকটা আজকে, একদম বেসিক এক্সাম ফরম্যাট অ্যান্ড এভরিথিং। সামনের যে ক্লাসগুলো হবে সেগুলোতে আরও অনেক ডিটেলসে আমরা জানবো, অনেক ডিটেলসে, ঠিক আছে। হুম, আচ্ছা। যারা যারা লাইক করেন নাই, লাইক করে দেন, লাভ দিয়ে দেন, ঠিক আছে। ভাইয়া অ্যাপ্লাই কিভাবে করতে হবে সেটা নিয়ে ক্লাস নিলে ভালো হবে, অবশ্যই নেওয়া হবে। অ্যাপ্লাই কিভাবে করবেন, ভিসার প্রসেস কিভাবে করতে হয়, অ্যান্ড আমিও হেল্প করব, কোনো সমস্যা নেই। আমি অনেক মানুষকে ভিসার প্রসেস ফ্রিতে হেল্প করি।
এটা এরকম না যে সাধারণত এজেন্সিরা কি করে, এজেন্সিরা সাধারণত 10,000 টাকা করে ফাইল ওপেনিংয়ের জন্য চার্জ নেয়, তারপরে ভিসার প্রসেসটা তারা করে দেয়, অনেকে ফ্রিতেও করে দেয়, কিন্তু তারা কমিশন বাণিজ্য করে। আমার তো কোনো এজেন্সি নেই, আমি একজন সিঙ্গেল মানুষ যে ইউএসএতে থাকি, যতটুকু পারতেছি আমি হেল্প করবো ইনশাল্লাহ। ঠিক আছে ভাইয়া, আন্ডার গ্র্যাজুয়েটে কী কী করলে স্কলারশিপ পাওয়া যাবে? অসাধারণ একটা প্রশ্ন। আচ্ছা, আন্ডার গ্র্যাজুয়েট, আন্ডার গ্র্যাজুয়েট বলতে কি, আপনি এইচএসসি পরীক্ষা দিয়ে আপনি এখন অ্যাব্রোডে ইউএস, কানাডা, অস্ট্রেলিয়া, ডেনমার্কে পড়তে যেতে চাচ্ছেন, রাইট? সো আন্ডার গ্র্যাজুয়েটে যদি আপনি স্কলারশিপ পেতে চান, তাহলে ফার্স্ট যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে আইএলস করতে হবে প্রথম। সেকেন্ড জিনিসটা হচ্ছে কি স্যাট। স্যাট বলতে SAT, এটা একটা এক্সাম। এটা যদি আপনার থাকে তাহলে প্লাস পয়েন্ট, যদি না থাকে সমস্যা নেই। ওটা যে বাধ্যতামূলক ওটা না, ঠিক আছে? স্যাট ছাড়াও কিন্তু ফুল ফ্রি স্কলারশিপ পাওয়া যায়। হ্যাঁ, আপনার স্যাট বাধ্যতামূলক না, থাকলে ভালো, না থাকলে সমস্যা নেই, কিন্তু আইএলস আপনাকে মাস্ট করতে হবে। তারপরে আপনি ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করা হবে, আমি করে দেবো, সমস্যা নাই। অ্যান্ড দেন অ্যাপ্লাই করার পরে দেন আপনার হচ্ছে ভিসা। সো আন্ডার গ্র্যাজুয়েটে স্কলারশিপ পাওয়াটা খুবই সহজ। হুম, আমার 5.5 পেয়েছি, কিন্তু নতুন করে দেবার আর সুযোগ। আচ্ছা, 5.5 পেয়েছেন যারা, বা 6.5 ব্যান্ড স্কোরের নিচে পেয়েছেন, তাদের জন্য একটা দুঃখের সংবাদ হচ্ছে যে আসলে এটা দিয়ে স্কলারশিপ পাওয়া যাবে না। হুম, আপনি ট্রাই করতে পারেন, অনেক এজেন্সি বলবে আপনাকে স্কলারশিপ নিয়ে এসে দিবে, কিন্তু আসলে এটা খুবই হার্ড, কারণ যেসব ইউনিভার্সিটি স্কলারশিপ দেয়, আসলে স্কলারশিপটা কারা দেয়? ভালো ভালো ইউনিভার্সিটিগুলো দেয়, যাদের কোটি কোটি টাকা ফান্ডিং থাকে, তাই না? বা তাদের ইউনিভার্সিটিগুলোর কাছে কোটি কোটি টাকা থাকে। সো তারা কেন যে একজন ভালো ইংলিশে কথা বলতে পারে না, হ্যাঁ, তাকে কেন স্কলারশিপ দিয়ে আরেকটা দেশ থেকে নিয়ে আসবে? তারা আরেকজনকে নিয়ে আসবে, তাদের তো হইতেছে লোকের অভাব নাই, তাদের কাছে পড়ার মানুষের অভাব নাই, তারা আরেকজনকে নিয়ে আসবে যে হচ্ছে ভালো করে ইংলিশে কথা বলতে পারে, ভালো করে কমিউনিকেট করতে পারে, সব কিছু, একজন ভালো স্টুডেন্ট, রাইট? সো অনেক এজেন্সি বলতে পারে যে 5.5-এ আপনার স্কলারশিপ দেবে, বাট আমি এজেন্সি না, আমি একজন সিঙ্গেল মানুষ। আমি হইতেছে আপনাকে এমন কিছু বলবো না যেটাতে আপনার 1 বছর 2 বছর লস যাবে, লস যাওয়ার পরে আপনার লাখ লাখ টাকা ক্ষয় যাবে, ক্ষয় যাওয়ার পরে আচ্ছা এখন ভিসা হয় নাই, এখন আমরা কি করতে পারি বলেন? এটা তো আমাদের হাতে নেই, ওই ধরনের কথা আমি বলার মানুষ না। সঠিক গাইডলাইনটা দিব, নেওয়ার বিষয়টা আপনার। আপনি না নিলে আপনার 1-2 বছর লস যাবে, আপনার লাখ লাখ টাকা ক্ষয় যাবে, রাইট? তা আমার এখানটায় সাজেশন এটাই যে আরেকবার আইএলটিএস পরীক্ষা দেন, অ্যাটলিস্ট মিনিমাম একটা রেজাল্ট, যেটা 6.5 ব্যান্ড স্কোর ওর 6, এইরকম একটা রেজাল্ট নিয়ে এসে ট্রাই করেন। ট্রাই করে তারপরে দেখেন, শুধু আমেরিকা, কানাডা না, বিশ্বের প্রতিটা দেশ, ডেনমার্ক, অস্ট্রেলিয়া, লন্ডন, সব দেশের দরজা খোলা, ইতালি, জার্মান, সব দেশে যেতে পারবেন। সো সমস্যা কি, আরেকটা বার পরীক্ষা দিয়ে ভালো করে প্রিপারেশন নিয়ে পরীক্ষা দেওয়াটা, আমি তো কোনো সমস্যা দেখি না এখানে। ভাইয়া এসএসসি রেজাল্ট 4.43, ওইটা। আচ্ছা, এখন অনেকের এটা একটা খুবই কমন একটা কোয়েশ্চেন যে ভাই আমার এসএসসির রেজাল্টটা খুব একটা ভালো না, আমার গোল্ডেন A+ নাই, ভাই A+ নাই, আমার এইচএসসিতেও খুব একটা ভালো রেজাল্ট না, সো ভাইয়া আমি কি স্কলারশিপ পাবো? আমি এখানটায় ক্লিয়ারলি একটা জিনিস বলি ভাইয়া আপুরা, আপনার এসএসসি এইচএসসির রেজাল্টের উপর ডিপেন্ড করে আপনাকে স্কলারশিপ দেওয়া হয় না। স্কলারশিপটা আসলে দেওয়া হয় আপনার মেইনলি এসএসসি এইচএসসি রেজাল্ট ভালো হলে প্লাস পয়েন্ট, খারাপ হলে সমস্যা নেই। স্কলারশিপটা দেওয়া হয় যে আপনি কতটা ভালো আইএলটিএসের রেজাল্ট করতে পারছেন, সেকেন্ডলি আপনি কতটা ভালো কমিউনিকেশন স্কিল। আপনি যখন স্কলারশিপের জন্য ট্রাই করবেন, তখন এমন হতে পারে যে আপনার প্রফেসরের সাথে কথা বলতে হচ্ছে, অনেক সময় কথা বলতে হয় না। সো প্রফেসরের সাথে যখন আপনি কথা বলতেছেন, তখন প্রফেসরকে আপনি আইএলস আপনার ভালো, ইংলিশে আপনি ভালো করে কথা বলতে পারেন, আপনি কমিউনিকেশন স্কিল ভালো, আপনি আরও কিছু টেকনিক শেখাই দিব, সেই টেকনিকগুলো দিয়ে প্রফেসরকে ইমপ্রেস করবেন, ঠিক আছে, যেগুলো দিয়ে আমি ইমপ্রেস করছিলাম। সো সেই টেকনিকগুলো দিয়ে প্রফেসরকে ইমপ্রেস করবেন, প্রফেসর আপনাকে স্কলারশিপ দিয়ে দিবে। হুম, সো ইট ডাজন্ট ম্যাটার আপনার এসএসসি এইচএসসি রেজাল্ট খারাপ হয়েছে দেখে আপনার পৃথিবী শেষ, আপনার লাইফে আর কিচ্ছু নেই, ওটা না, ওটা বাংলাদেশি পরীক্ষা, বাংলাদেশ পর্যন্তই। আপনি আমেরিকাতে আসবেন, কানাডাতে আসবেন, লন্ডনে আসবেন, ইট ডিফারেন্ট সিনারিও, ঠিক আছে? ওকে,
তারপরে কোশ্চেন, ভাইয়া আইএলটিএস এর সাথে কি পিটিই থাকলে ভালো হয়? না, পিটি, ডুওলিঙ্গো এগুলোর কোনো মূল্য নাই। এগুলোর মূল্য ধরেন আপনাকে কোন ইউনিভার্সিটিগুলো দিবে, আপনি একটু ভাবেন। ডুওলিঙ্গো পিটির মূল্য দেয় আপনার খুবই লো র্যাঙ্কিং ইউনিভার্সিটি, যেগুলো আপনাকে কোনো ধরনের স্কলারশিপ দিবে না। স্কলারশিপ দেয় একটু মাঝারি র্যাঙ্কের ইউনিভার্সিটি অথবা ভালো র্যাঙ্কের ইউনিভার্সিটিগুলো। সো ডুওলিঙ্গো, পিটি এইসব করলে বা মই থাকলে এগুলোতে আপনি স্কলারশিপও পাবেন না। আপনার ওই লাখ লাখ টাকা খরচ করে তখন আমেরিকা, কানাডাতে বা লন্ডনে, ডেনমার্কে যেতে হবে। সো আমাদের তো সবার অ্যাবিলিটি থাকে না, আমার নিজের অ্যাবিলিটি ছিল না ওইরকম লাখ লাখ টাকা খরচ করে যে আমি আমেরিকা, কানাডাতে আসবো পড়তে, আমার ওইরকম অ্যাবিলিটি ছিল না। নিজে যতটুকু করতে পারছি অতটুকুই। হ্যাঁ, ইভেন প্লেনের যে ভাড়া সেটাও নিজেরই তুলতে হয়েছে, নিজেরই চেষ্টা করে উঠাইতে হয়েছে, ওইরকম একটা ফ্যামিলি থেকে আমি আসছি। সো আমি আপনাকে যেটা বলতেছি যে পিটি, ডুওলিঙ্গো এগুলোর দিকে যেন না, শুধু শুধু সময় নষ্ট, লাখ লাখ টাকা খরচ। একটু সময় নিয়ে আইএলটিএস প্রিপারেশন নেন, সময় নিয়ে সঠিক প্রসেসগুলো জানেন সঠিক মানুষের কাছ থেকে, তাহলে আমি বলবো যে না, আপনি ভালো করতে পারবেন। হুম, ওকে। আন্ডার গ্র্যাজুয়েটে ইয়ার গ্যাপ কি কোনো ইফেক্ট ফেলে? আচ্ছা ঠিক আছে, খুবই ভালো একটা প্রশ্ন। আমি এখানে বলবো যে আপনার যদি 1 অথবা 2 বছরের ইয়ার গ্যাপ থাকে কোনো সমস্যা নেই। আপনি 1 অথবা 2 বছরের ইয়ার গ্যাপ, আপনি মাস্টার্সে যান, আন্ডার গ্র্যাজুয়েটে যান, পিএইচডিতে যান, কোনো সমস্যা নেই। কিন্তু 2 বছরের বেশি যদি ইয়ার গ্যাপ থাকে তখন আপনাকে কোনো একটা কারণ দেখাতে হবে। আর কারণ বলতে কি, যে হ্যাঁ আমার এই 2 বছর আমার ইয়ার গ্যাপ গেছে, আমি অমুক জায়গাতে জব করতেছিলাম। আর একটা টেকনিক শিখাই দিই, আমরা তো বাংলাদেশে থাকি তাই না, একটা জব সার্টিফিকেট ম্যানেজ করা তেমন বড় কোনো বিষয় না। আপনি যদি না পারেন আমারে বললেন। ভাইয়া অনার্সে আমার পয়েন্ট 2.78, এই পয়েন্ট দিয়ে কি অ্যাব্রোডে যেতে পারবো? কেন পারবেন না, অবশ্যই পারবেন, অবশ্যই পারবেন। আমি এরকম দেখছি 2.3 এর নিচে পাইছে ওভারঅল সিজিপিএ, তার সে চলে আসছে। ঠিক আছে, হ্যাঁ। সো এটা ফ্যাক্ট না, অনেক মিসকনসেপশন আছে, সেগুলো আজকে ভাঙ্গা হবে। ভাইয়া ব্যাচেলার কম্পিউটার সায়েন্স 2.73, ফুল ফ্রি স্কলারশিপ পাবো? হ্যাঁ, কেন পাবেন না, অবশ্যই পাবেন। 2.73, ইট ডাজেন্ট ম্যাটার। আমি আবারও বলছি, স্কলারশিপটা ডিপেন্ড করে ইউনিভার্সিটির উপরে অ্যান্ড প্রফেসরের উপরে। সো আমরা কনভিন্স করব তাদেরকে। আমার খারাপ রেজাল্ট হয়েছে, আমি একটা বললাম যে আমার এই কারণে খারাপ রেজাল্ট হয়েছে, কিন্তু আমার এই জিনিসগুলোতে স্কিল আছে। এই যে 3 মাস আপনি আইএলটিএস প্রিপারেশন নেবেন, তারপরে 1 মাস আপনি একটু, আপনি ব্যাচেলর ইন কম্পিউটার সায়েন্স, অধিকাংশ এখানে যারা আছে তারা কম্পিউটার সায়েন্স রিলেটেডই সাবজেক্ট নিতে চাইবে। ঠিক আছে, কারণ কম্পিউটার সায়েন্স রিলেটেড সাবজেক্টগুলোতে অনেক বেশি বেশি স্কলারশিপ দেয়। সো আমি বলবো যে আচ্ছা, আপনার এরকম হয়েছে, সমস্যা নেই, আপনি ওটা নিয়ে চিন্তা করবেন না। আপনি হইতেছে ওই যে আইএলটিএস রেজাল্ট আসলো, আপনি যখন প্রফেসরকে ইমেল পাঠাইতেছেন, ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতেছেন, ওই ফাঁকে দিনে 4-5 ঘন্টা সময় রাখবেন। 4-5 ঘন্টাতে প্রতিদিন একটা করে স্কিল গ্যাদার করলেন। সাপোজ আপনি কি প্রোগ্রামিং, আপনি কম্পিউটার সায়েন্স নিয়ে মাস্টার্স করতে চাচ্ছেন, আপনি প্রোগ্রামিং, পাইথন প্রোগ্রামিং আছে, জাভা প্রোগ্রামিং আছে, জাভা স্ক্রিপ্ট আছে, এগুলোতে জাস্ট ইউটিউবে অনেক ভিডিও পাবেন, অনেক ইন্টারভিউ কোশ্চেন পাবেন। আপনার তো প্রোগ্রামিংয়ের মাস্টার হইতে হবে না, আপনার জাস্ট প্রফেসর যদি একটা কোশ্চেন করে সেটার উত্তর দিতে পারতেছেন, ইউনিভার্সিটি থেকে একটা কোশ্চেন করলে আপনি উত্তর দিতে পারতেছেন, দ্যাটস ইট, রাইট? সো আপনি ওটা নিয়ে একটা বেসিক স্কিল গ্যাদার করলেন, যখন কোশ্চেন করবে একদম সাথে 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 উত্তর, ওকে। সাথে সাথে যখন উত্তর দেবেন তখন দেখা যেতেছে কি আপনাকে স্কলারশিপ দিয়ে দিচ্ছে না। ওর রেজাল্ট একটু খারাপ ছিল কিন্তু ওর অনেক স্কিল আছে, এগুলা দিয়ে নিজেকে হাইলাইট করা যায়, নিজের যে কমতিগুলো আছে সেগুলোকে ওভারকাম করা যায়, ওকে। এগুলো আমরা টেকনিক ফলো করব। আচ্ছা, তারপরে কি প্রশ্ন? হুম, ভাই আপনার ক্লাস রুটিনটা শেয়ার করেন প্লিজ। ক্লাস রুটিনটা শেয়ার করব ইনশাল্লাহ, খুব শীঘ্রই পেজেই শেয়ার করব, কোনো সমস্যা নেই। আচ্ছা, তারপরে আর কি কি প্রশ্ন? আচ্ছা ভাই, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস হিসাবে কি কি করা যেতে পারে? এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস থাকলে খুবই ভালো। সেটা আপনি ব্যাচেলরে যান, মাস্টার্সে যান আর পিএইচডিতে যান, সবচেয়ে সহজ কিছু এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস আমি বলে দিই। এগুলো আসলে মানে
অনেকেই ভাববে যে এগুলা খারাপ, এগুলা ঠিক না, কিন্তু আমি মনে করি যে আহ, বেশিরভাগ মানুষ এখানে বাংলাদেশ থেকে বের হতে পারলেই বাঁচে, যেটা আমার সিনারিও ছিল নিজের। আমার বাংলাদেশে ভালো লাগতো না। বাংলাদেশকে আমি ভালোবাসি, অনেক ভালোবাসি, বাংলাদেশের মানুষকে অনেক ভালোবাসি, কিন্তু এই যে সিস্টেমটা আছে, বিশেষ করে যে এই যে সিস্টেমটা আছে বাংলাদেশের, যে সিস্টেম, সরকারের সিস্টেম, সকল কিছুর সিস্টেম, এগুলো আমার পছন্দ না। সো এই দেশ থেকে আমি যেরকম ভাল লাগে না, মানে থাকতে পছন্দ করি না, এরকম অধিকাংশ আপনারাও এখানটায় হইতেছে কি চলে আসতে চাচ্ছেন। বাংলাদেশের মানুষকে অনেক ভালোবাসি, দেশকে অনেক ভালোবাসি, কিন্তু সিস্টেমটা আমার পছন্দ না। সো যাদের এরকম সিস্টেম পছন্দ না, তারা এরকম এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস বানায় নিতে পারেন। বানায় নেবেন বলতে কি, শোনেন, ফ্রিল্যান্সার আছে অনেক। হ্যাঁ, ফ্রিল্যান্সার যেমন freelancing.com আছে, তারপরে কি fiverr.com, 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 এখানে অনেক ফ্রিল্যান্সার পাবেন। ধরেন আপনি কম্পিউটার সায়েন্স নিয়ে পড়তে যেতে চাচ্ছেন, সমস্যা নাই। অনেকে কি করে, অনেকে হচ্ছে fiverr.com-এ যায়, যাওয়ার পরে বলে যে আচ্ছা আমি আপনাকে $30 দিতেছি বা 3,000 টাকা দিতেছি, আপনি আমাকে একটা ওয়েবসাইট বানিয়ে দেন। ও পরে যে বলে যে এটা আমার ওয়েবসাইট, আমি এই ওয়েবসাইটটা বানাইছি, আমার এই দক্ষতা আছে। কত সহজ একটা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি, আপনি একটা জিনিস শো করতে পারতেছেন আপনার প্রফেসরকে, হলো সেটা একটা ওয়েবসাইট, সেটা একটা অ্যাপস, হলো সেটা একটা যে কোনো একটা দক্ষতা, স্কিল, আপনার অমুক ল্যাঙ্গুয়েজে আপনার ভালো স্কিল আছে, কিন্তু জিনিসটা তো আপনি শো করতে পারতেছেন। সবাই তো আর হচ্ছে গোল্ড মেডালিস্ট হয় না, যে আমি অলিম্পিকে যে গোল্ড মেডালিস্ট নিয়ে আসছি, সিলভার মেডালিস্ট, বা আমি হচ্ছে এটা করছি, সবাই তো আর ওটা করতে পারে না। সো তাদের জন্য কি, না আমার অমুক ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে হইতেছে আমি এটা ডেভেলপ করছি জাভা স্ক্রিপ্ট, HTML, CSS অ্যান্ড PHP দিয়ে। সো আমার ওই ওয়েবসাইটটাতে হইতেছে এত ভালো রেভিনিউ আসে, এভাবে বলতে পারবেন অ্যাটলিস্ট। তো ওরা তো বলতে পারে, তাই না? এখন যে ছেলেটা এই জিনিসটা করছে, সেই ছেলেটা প্রফেসরকে বলতেছে বা ইউনিভার্সিটিকে বলতেছে, আর আপনি কিছুই করেন না, আপনি ইউনিভার্সিটিকে জাস্ট বলতেছেন যে আমাকে স্কলারশিপ দেন। দিবে তো ওই ছেলেটাকেই, কারণ ওর কিছু একটা দেখাইতেছে, রাইট? আচ্ছা, জিনিসটা আনইথিক্যাল আমি জানি, কিন্তু অনেকে এরকম করে। হ্যাঁ, ক্যামব্রিজ 9 থেকে 18 নিলেই হবে। আচ্ছা, এখন হচ্ছে কিছু বেসিক কমন কোশ্চেনের উত্তর করি। উত্তর করার পরে আজকের ক্লাসটা এতদূরই শেষ করব, প্রায় 1 ঘন্টার উপরে হয়ে গেছে। সো বেসিক কমন কোশ্চেনের উত্তরগুলো করি। আচ্ছা, প্রথমে আসি আমেরিকার ভিসা। আমেরিকার ভিসা পাওয়াটা ক্যানাডার ভিসার চেয়েও বেশি সহজ, কানাডা অস্ট্রেলিয়ার ভিসার চেয়েও বেশি সহজ। আর বর্তমানে ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছে যারা আমেরিকাতে আসবে পড়তে, ধরেন আপনি মাস্টার্সে আসলেন, 2 বছরের পড়ালেখা করলেন, পড়ালেখা করার পরে যখন বের হবেন, সাথে সাথে আপনাকে গ্রিন কার্ড অটোমেটিক্যালি দেওয়া হবে। এটা নতুন ঘোষণা দিয়েছে। সো এটা একটা অনেক বড় গুড নিউজ। কানাডাতে তো আপনার পড়ালেখার পর ওয়ার্ক পারমিট দেয়, কিন্তু আমেরিকাতে সরাসরি সিটিজেনশিপ, মানে কি গ্রিন কার্ড পেয়ে যাচ্ছেন। সো এটা একটা অনেক বড় একটা সুযোগ, আমরা চাবো না এটা হাতছাড়া করতে। কানাডাতে আপনার অনেকগুলা কি ডকুমেন্ট সাবমিট করতে হয়, আমেরিকাতে 1 মিনিটের একটা ইন্টারভিউ হয়। ওই ইন্টারভিউ খুব সহজ, আমি ওইটা নিয়েও কথা বলবো। ওই ইন্টারভিউর প্রিপারেশন নেওয়াই দিব, যে কোশ্চেন করতে পারে এটার এটার উত্তর দিবেন, ইজি। ঠিক আছে, সো আমেরিকাতে টার্গেট রাখবেন। আমেরিকাতে স্কলারশিপ সবচেয়ে বেশি দেওয়া হয়, কানাডার ইউনিভার্সিটি অত স্কলারশিপ দেয় না, আমেরিকাতে সবচেয়ে বেশি স্কলারশিপ দেওয়া হয়। হ্যাঁ, আচ্ছা, এখন আছে আমেরিকার ভিসা। এখন কমন কোশ্চেন কি, এজেন্সি নাকি নিজে নিজে? এজেন্সি থেকে দূরে থাকবেন, সেটা যে এজেন্সি হোক না কেন। সে যদি আপনাকে ফ্রিতেও করে দেয়, তাও সেই এজেন্সি থেকে দূরে থাকবেন। এজেন্সির কাছেও যাবেন না, এজেন্সিরা শুধু নিজের স্বার্থ বুঝে। একটা সময় আমি পার করছিলাম, আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি, কারণ আপনারা আমার ভাই বোনরা যারা এখন যে ধাপগুলা পার করবেন, সেই ধাপগুলা কিন্তু অলরেডি আমি পার করে এখন এই জায়গাতে অবস্থান করছি। সো আমার সেই জিনিসটা নিয়ে এক্সপেরিয়েন্স আছে, রাইট? সো এজেন্সি যদি ফ্রিতেও করে দিতে চাই, এজেন্সি থেকে দূরে থাকবেন। ইমিগ্রেশন সেন্টার থেকে দূরে থাকবেন, কোনো ইমিগ্রেশন সেন্টার, কোনো ভাইয়া কাউকে বিলিভ করবেন না। ঠিক আছে, তারা শুধু নিজের কমিশনটা বুঝবে, তারা কখনো স্কলারশিপ ম্যানেজ করে দেবে না। কারণ তারা যত বেশি টাকা আপনার কাছ থেকে নিতে পারে, কারণ যখনই আপনার এখান থেকে 10 লাখ টাকা ইউনিভার্সিটিতে পাঠাবে বা 5 লাখ টাকা ইউনিভার্সিটিতে পাঠাবে, তারা 10%, 20%, 50,000, 1 লাখ, 2 লাখ টাকা পাবে।
আর প্রতিবার যখন টিউশন ফিস দেবেন প্রতিবারেই 1 লাখ 2 লাখ টাকা করে তারা নিবে। ইউনিভার্সিটিও তখন আর আপনাকে স্কলারশিপ দিবে না, কারণ এজেন্সিকে তাদের টাকা দিতে হইতেছে। সো এজেন্সি ইমিগ্রেশন সেন্টার থেকে দূরে থাকবেন, হুম, একদম দূরে। অ্যান্ড লাস্ট আমি বলতে চাই, কত ব্যান্ড স্কোর আমাদের তুলতে হবে? আমাদের অ্যাটলিস্ট 6.5 ব্যান্ড স্কোর, নো ব্যান্ড লেস দেন 6, ঠিক আছে? অ্যান্ড আজকে 1 ঘন্টার উপরে আমরা ক্লাস নিলাম। আই থিঙ্ক আইএলসের এক্সাম ফরম্যাট কেমনে হয়, আইএলসের বেসিকটা যেটা যারা জানতো না আপনারা আরও ভালো করে জেনেছেন। আইএলসের বেসিকটা, এক্সাম ফরম্যাট সম্পর্কে, কিভাবে কি কি ধাপ ফলো করতে হবে, প্রতিদিন আমাদেরকে কোথায় কতটুকু সময় দিতে হবে, কোন বইটা কিনতে হবে, ঠিক আছে, সেগুলো সব কিছু আমরা জানলাম। আমরা নেক্সট ক্লাসে আরও ভালো করে জানবো, আরও বেটার করে জানবো, ঠিক আছে? আর আমরা নেক্সট ক্লাস খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। আর আশা করি আপনাদের ক্লাসটা কেমন লাগলো আপনারা আমাকে জানাবেন, ঠিক আছে? আর এই পেজে যারা যারা ফলো দেন নাই, ফলো দিয়ে দেন। আর আসলে অনেকেই চেষ্টা করতেছে যারা মেইনলি আইএলস বিজনেস করে, আপনাদেরকে বলে যাই যে আইএলস যারা বিজনেস করে তারা পেজটা নষ্ট করার চেষ্টা করতেছে। তারপরে তারা অনেক মিথ্যা আজগবি কথাবার্তা আমার ব্যাপারে ছড়ানোর ট্রাই করতেছে, হ্যাঁ। সো তারা অনেক চেষ্টা করতেছে, কারণ এই যে আমি যে লাইভ ক্লাসগুলো যে নিচ্ছি এগুলো যেন আমি নিতে না পারি। সো এরকম যদি কখনো হঠাৎ করে দেখেন যে মিথ্যা আজগবি কথাবার্তা আপনার সাদমান ভাইয়ের ব্যাপারে, তখন বুঝে যাবেন যে কেন এই জিনিসটা হচ্ছে, কারণটা কি, ঠিক আছে? সো সততার পথে আমরা থাকবো, আমরা চেষ্টা করব সর্বোচ্চ ভালো করার। আর আমি আমেরিকা থেকে আপনাদের পাশে আছি, সাথে আছি। দেখা হবে নেক্সট আইএলসের লাইভ ক্লাসে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।